তো আমরা জানলাম যে এই যে নবম এবং দ্বাদশ, নবম ঘর থেকে আমরা জেনেছিলাম, নবম ঘর থেকে কানেক্ট হয় কি? ধর্ম। আর দ্বাদশ ঘর থেকে আধ্যাত্মিকতা। এই ধর্ম এবং আধ্যাত্মিকতার সঙ্গে জড়িত কে আছেন? তিনি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি। এই বৃহস্পতির ব্যুৎপত্তিগত অর্থ বৃহৎপতি। আমরা জানি এই বৃহৎপতি কথাটা থেকেই বৃহস্পতি কথার সৃষ্টি। তো এই যে বৃহস্পতি, তিনি হচ্ছেন মহাগুরু। মানে কেবলমাত্র যে আমাদের মনুষ্য জগৎ তা নয়। আহ, এই যে আগের দিনও বলছিলাম যে মন্ত্র স্রষ্টা ঋষিগণ কিংবা দেবতাগণ, তাদের সকলেরই গুরু হচ্ছেন এই বৃহস্পতি। আর বৃহস্পতি তিনি হচ্ছেন আহ জ্ঞানদাতা। তিনি সমস্ত রকম বিজ্ঞান, সমস্ত রকম দর্শন, সমস্ত রকম ধর্মের যে তত্ত্ব জ্ঞান, সেইগুলো কিন্তু বৃহস্পতির কাছে বর্তমান। হুম। আর বৃহস্পতির মাধ্যমেই একমাত্র যে তৎপদ জ্ঞান, তার যে আরোহণ সেটা করা সম্ভব। বৃহস্পতির মধ্যেও অহং আছে, তবে সেই অহংটা হচ্ছে শুভ, শুভ অহং বা শুভ অহং। মানে এই যে চরাচরের বিশ্বজগতের সঙ্গে নিজের যে কানেকশনটা, সেইটা বৃহস্পতির কৃপা ছাড়া সম্ভব নয়। বৃহস্পতি একমাত্র গুরু, যিনি হচ্ছেন এই ইহ জগৎ এবং আধ্যাত্মিকতার সঙ্গে আমাদেরকে কিন্তু কানেক্ট করে দেন। এই যে আহ, বৃহস্পতি বলতে মানে আহ, বৃহস্পতির কৃপা ছাড়া কেউই হচ্ছে বেদান্তের অন্ত পর্যন্ত পৌঁছতে পারেননি। তো আজ আমরা সেই বৃহস্পতির কারকত্বগুলো জানবো। বৃহস্পতি এবং শুক্র দুজনই হচ্ছে শুভ গ্রহ, কিন্তু এই দুজনেরই, দুজনের দেওয়া যে সুখ বা আনন্দ, সেটা কিন্তু ভিন্ন। অর্থাৎ কিনা বৃহস্পতির কাছে সমস্ত অনুভূতিই হচ্ছে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, আর শুক্রের কাছে অনুভূতি হচ্ছে স্থূল, যা জাগতিক। বৃহস্পতি আমাদের যে সুখটা দেয়, বৃহস্পতির কাছে আমরা যে কাছ থেকে আমরা যে সুখটা পাই, সেই সুখটাকে সরাসরি সুখ না বলে বলবো হচ্ছে আনন্দ। শুক্র যেটা দেয় সেটা হচ্ছে সুখ, আর বৃহস্পতি যেটা দেয় সেটা হচ্ছে আনন্দ। বৃহস্পতির কাছ থেকে পাওয়া আহ এই যে আনন্দ, এটা হচ্ছে অবিমিশ্রিত, এর মধ্যে কোনো মিশ্রণ নেই। হুম। আর সেই যে আনন্দটা, সেটা কোনো রকম কোনো বস্তু নির্ভর নয়। অর্থাৎ শুক্রের থেকে যে পাওয়া যে সুখটা, সেটা হচ্ছে বস্তু নির্ভর বা পদার্থ নির্ভর। মানে ধরুন, আমার একটা আহ মোবাইল পেলে আমি খুব খুশি হব, বা আমার একটা অ্যাপেলের মোবাইল পেলে আমি খুব খুশি হব, এই যে বস্তুগত ব্যাপারটা গেল। তো এই যে কোনো বস্তু, আমাকে, আমার একটা শখ ছিল যে আমার একটা অ্যাপেলের মোবাইল হলে আমি খুব খুশি হয়ে যাব, ওটা একটা ভোগের আহ, উম, একটা উম, মাধ্যম। তো আমি ওটা গিফট পেয়ে গেলাম, কেউ আমাকে গিফট করলেন। তো ওটা আমি পাওয়ার সঙ্গে সঙ্গে আমার মধ্যে তো আমি খুব খুশি হয়ে গেলাম, খুব সুখ হয়ে গেল। এবার এই খুব আনন্দ, সুখ আর ওই জিনিসটা পাওয়া, এর মাঝখানে আনন্দ বলে একটা জিনিস থাকে। এই আনন্দটা হচ্ছে বৃহস্পতির দান। আর ওই যে সুখী হয়ে গেলাম, ওই যে বস্তু ভিত্তিক যে সুখ, সেই সুখটা হচ্ছে শুক্রের দান। তাহলে যখন কোনো সুখ সে কিনা বস্তু ভিত্তিক হচ্ছে, তার মানে কি, যখন এই বস্তুটার প্রাপ্তির সঙ্গে আমার সুখ হচ্ছে, তার মানে এই বস্তুটা যখন হারিয়ে যাবে বা কোনো রকম ভাবে নষ্ট হবে, তাহলে আমার সেই সুখটাও নষ্ট নষ্ট হয়ে যাবে। এই যে কোনো বস্তুভিত্তিক সুখ, সেইটা আমরা পাচ্ছি হচ্ছে শুক্রের থেকে। কিন্তু ওই বস্তুটা পাওয়ার সময় আমার যে আনন্দ হয়েছিল, সেই আনন্দের কারগ্রহ হচ্ছে বৃহস্পতি। ধরুন ওই জিনিসটা নষ্ট হয়ে গেছে, আর নেই, তো আমার সেই যে সুখটা হয়েছিল সেই সুখটা থাকবে না। কিন্তু আমি যদি কল্পনা করি যে আমার আজ থেকে 3 বছর আগে একটা অ্যাপেলের ফোন আমি পেয়েছিলাম, ওই যে মুহূর্তে যে আনন্দটা হয়েছিল, ওই আনন্দের যে স্মৃতিটা, সেই স্মৃতিটা আমার যতবারই মনে পড়বে ততবারই কিন্তু আমার সমপরিমাণ আনন্দ হবে, যে আমি যে পাওয়ার যে স্মৃতিটা। এই কারণে কিন্তু বৃহস্পতিকে বলা হয় যে স্মৃতির রক্ষণকারী গ্রহ। অর্থাৎ বৃহস্পতি কিন্তু স্মৃতি রক্ষায় সহযোগিতা করে। এখান থেকে যদি মনে হয় আপনাদের কিছু লিখে নেওয়ার, সেগুলো অবশ্যই লিখে নেবেন।
তাহলে বৃহস্পতিকে আমরা কি পেলাম? স্মৃতির রক্ষাকারী গ্রহ। এই বৃহস্পতি কিন্তু মানে বুধ, বৃহস্পতি হচ্ছে সরাসরি ভাবে জ্ঞানের কারক গ্রহ, জ্ঞানদাতা। আর বুদ্ধি হচ্ছে কি? বুদ্ধি হচ্ছে বুধের কারকত্ব। তো বুধ আবার কিন্তু বৃহস্পতির সাহায্য ছাড়া চলতে পারে না। কারণ কারণ হচ্ছে আপনার পুঁথিগত জ্ঞান যতই থাকুক না কেন, মুখস্থ বিদ্যা যতই থাকুক না কেন, সেটা কিন্তু সংস্কারে পরিণত হতে পারে না, কিংবা সেটার থেকে জ্ঞান প্রাপ্তি নাও হতে পারে যদি কিনা বৃহস্পতির আনুকূল্য না থাকে। অর্থাৎ আগের দিন আমরা এটা বলেছিলাম যে একটা যে কোনো বই আমি আদ্যপন্ত মুখস্থ করে ফেললাম, এই যে মুখস্থ করে ফেলার যে ক্ষমতা বা বইটা পড়ার যে ক্ষমতা, এইটা হচ্ছে বুধের কারকত্বের মধ্যে পড়ে। কিন্তু এই লেখাটা পড়ার পরে সেখান থেকে আমার কি জ্ঞান প্রাপ্তি হলো, সেই জ্ঞানটা কিন্তু বৃহস্পতির কারকত্বের মধ্যে পড়ে। অর্থাৎ আহ, জানা এবং বোঝা, এই যে দুটো বিষয়, জানা এবং বোঝা, এই জানাটা দেওয়া হয়েছে বুধকে। এখন সমস্ত রকম প্রশ্ন টশ্ন সব বন্ধ পড়ার মধ্যে না, কোনো রকম প্রশ্ন করলে আমাকে এরকম অন্যদিকে মেসেজ করে দৃষ্টি আকর্ষণ করলে পড়ার না সেই খেইটা হারিয়ে যায়। একটা নির্দিষ্টভাবে আমরা পড়া বলতে থাকি। তো আপনাদের যা যা প্রশ্ন আছে রেখে দিন, শেষে বলবেন, অথবা ইসেতে গ্রুপে আপনারা কেউ প্রশ্ন তো করেন না, গ্রুপে প্রশ্ন করবেন ক্লাসের পরে, আমি বলে দেবো। পড়া চলাকালীন যত প্রশ্ন আছে ওগুলো আপাতত রাখুন, না হলে একদম আমি ডিসকানেক্টেড হয়ে যাই এই একটা মুহূর্ত থেকে। হুম। এখন আর কেউ কিছু মেসেজ টেসেজ করবেন না, রেখে দিন। তো কি বলছিলাম? যে জানা এবং বোঝা, তো জানাটা হচ্ছে বুধের কারকত্বের মধ্যে পড়ে। আর বোঝা, সেইখান থেকে আমার যে জ্ঞানটা হলো, সেই জ্ঞানের কারকত্বটা কিন্তু পড়ে হচ্ছে বৃহস্পতির কাছে। তাহলে জ্ঞানের একদম সরাসরি ভাবে বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক গ্রহ। আমাদের মধ্যে যার যতটুকুনি জ্ঞান, সেটা কিন্তু সম্পূর্ণভাবে একদমই বৃহস্পতির আনুকূল্য। মানে অনেক সময় আমরা দেখতে পাই যে হয়তো একজন রিক্সাওয়ালা বা একজন সবজি বিক্রেতা, মানে নিম্ন শ্রেণীর কোনো হয়তো সে জীবিকা নির্বাহ নির্বাহ করছেন, সে হয়তো পুঁথিগত বিদ্যায় অর্থাৎ বুধের দ্বারা কোনো রকম ভাবে অনুগৃহীত নয়, মানে বুধের যে আহ, শিক্ষা দীক্ষা সে হয়তো পায়নি, সে হয়তো বইপত্র পড়েনি, সে হয়তো স্কুলে যায়নি। তথাপি তার মধ্যে কিন্তু আমরা এমন এমন কথাবার্তা শুনি, এত জ্ঞানী কথাবার্তা, যে আমাদের কিন্তু বেশ অবাকই হতে হয়। এই মানুষটার উপরে কিন্তু বৃহস্পতির কৃপা বর্তমান। অর্থাৎ আহ, জ্ঞানী হতে গেলে যে সব সময় পুঁথিগত বিদ্যা মানে বুধের সাহায্য নিতেই হবে এমন কিন্তু নয়। কিন্তু বুধকে কিন্তু বৃহস্পতির সাহায্য নিতেই হবে, নতুবা ওই যে সে পড়ছে, পড়াটা যে মনে রাখা, সে পড়তে তো পারবে কিন্তু সে কিন্তু এটা স্মৃতি হিসাবে সঞ্চয় করতে পারবে না। মানে পড়ে যে মুখস্থ বিদ্যার পরে ওটাকে স্টোর করে রাখা, এই স্টোর করতে গেলে কিন্তু বুধকে বৃহস্পতির সাহায্যের প্রয়োজন পড়ছে। কিন্তু বৃহস্পতির যে জ্ঞান, সেই জ্ঞান যে সর্বদা বুধ নির্ভর হবে তা কিন্তু নাও হতে পারে। সে তাকে সেই জ্ঞানটা কিন্তু শনি মহারাজ অর্থাৎ বাস্তব বোধ থেকেও কিন্তু, এই যেমন যেটা বললাম যে একজন রিক্সাওয়ালা বা একজন নিম্ন শ্রেণীর মানুষ, তাদের মধ্যে যে জ্ঞানটা হয় সেই জ্ঞানটা কিন্তু তাদের ডেইলি জীবনযাপন থেকে আসে। তারা বিভিন্ন লোককে দেখে, তারা বিভিন্ন ঘটনাকে দেখে, সেই সমস্ত জায়গার থেকে কিন্তু তারা তাদের জ্ঞানটাকে আহরণ করে। সেখানে কিন্তু বুধের ভূমিকা নেই, সেখানে সম্পূর্ণভাবে তার বাস্তব বুদ্ধি অর্থাৎ কিনা শনি মহারাজের, এবং তার যে এই কর্মের অভিজ্ঞতা, এই বিভিন্ন রকম কাজ করার থেকে থেকে সে যে অভিজ্ঞতাগুলো পেল, এই সমস্ত অভিজ্ঞতা থেকে সে তার জ্ঞানটাকে আহরণ করলো। তো এই যে জ্ঞানের কারক গ্রহ আমরা বললাম বৃহস্পতি, এই জ্ঞানটা কিন্তু ধীরে ধীরে প্রাপ্তি হয়। মানে এমন নয় যে একদিনেই একজন মহাজ্ঞানী হয়ে গেলেন, ধীরে 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 তার এই জ্ঞান প্রাপ্তি হয়। তো সেই কারণে কিন্তু এই যে ধীরে ধীরে বাড়ছে, অল্প অল্প করে প্রতিদিন বাড়ছে, এই বৃদ্ধি কারক গ্রহ, মানে অল্প অল্প ধীরে ধীরে বাড়াটাকে কিন্তু, অর্থাৎ বৃদ্ধি কারক গ্রহ বলা হয় বৃহস্পতিকে। বৃদ্ধি কারক গ্রহ, যেটা কিন্তু আহ শুভভাবে বেড়ে চলেছে, অর্থাৎ প্রতিদিন অল্প অল্প করে যে বাড়ছে, সেই বৃদ্ধির যে কারক গ্রহ, তাকে বলা হয়, সেই কারকত্বটা বৃহস্পতির কাছে। তাই জন্য বৃহস্পতিকে প্ল্যানেট অফ গ্রোথ বলা হয়। কিন্তু
বিভিন্ন রকম গুরুত্ব আমরা দেখতে পাই। ধরুন, আহ, একজন মানুষ একটা লটারি কাটলো এবং সে প্রাইজ পেল কাল, আজকে আজকে কাটলো এবং 2 দিন থেকে 3 দিনের মধ্যে সে হচ্ছে একেবারে কোটিপতি হয়ে গেল। এটাও তো গ্রোথ, তাই না? আঙুল ফুলে গলা কলা গাছ হয়ে গেল। এই যে বৃদ্ধি, এই বৃদ্ধির কারক গ্রহ কিন্তু বৃহস্পতি নয়। কে হতে পারে ঋত্বিকা? রাহু। রাহু। এক্স্যাক্টলি। এই যে আঙুল ফুলে কলা গাছ হয়ে যাওয়া, এর কারকত্ব কিন্তু দেয় হচ্ছে রাহু। এবং রাহুর মধ্যে কিন্তু দেখবে একটা শো অফের ব্যাপার থাকে। হুম। বৃহস্পতি যে, সে তো জ্ঞানী, তার কাছে কিন্তু শো অফের কোনো ব্যাপার থাকে না। মানে তুমি একজন মহাজ্ঞানী, যে কিনা সত্যিই পণ্ডিত ব্যক্তি, তার জ্ঞানের কোনো সীমা নেই, সেই মানুষটার মধ্যে কিন্তু সে দেখবে যে হয়তো একটা ফিনফিনে সুতির একটা কোনো রকমে একটা ওই পাজামা পাজামি পরে আহ, তিনি চললেন। তাকে দেখে বোঝার উপায় নেই, তা একমাত্র তার ব্যবহার এবং তার কথোপকথন ছাড়া তাকে দেখে বোঝার ব্যাপার নেই যে এই মানুষটা জ্ঞানী কিনা। আমরা এখন বর্তমান যে রাহু এবং শুক্রের যুগ চলছে বর্তমান সময়ে, এখন তো দর্শনধারী বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। তো আমরা কিন্তু প্রায় সকলেই এই ভুলটা করে ফেলি যে একজন জ্ঞানী ব্যক্তি মানে তার সঙ্গে একটা জ্ঞানের সঙ্গে সঙ্গে একটা ড্রেস আপের ব্যাপার আছে, সে একটা উত্তরীয় পরে আসবে, সে একটা শাল শাল গায়ে পরবে এবং একটা বেশ সুন্দর পাঞ্জাবি টাঞ্জাবি পরে একটা ওই কি বলে কোলাপুরি জুতো পরে একটা ভাব নিয়ে বসবে, তবে গিয়ে আমরা ভাববো যে না মানে মানুষটা খুব জ্ঞানী। এটা নয়, এটা কিন্তু নয়। এমন অনেক ব্যক্তি, তোমরা প্রত্যেকেই, আমরাও এবং তোমরাও, এমন অনেক ব্যক্তি আছেন, মানে তার বাহ্যিক সৌন্দর্যের দিকটা যদি আমরা বলি, মানে কথাটা শুনতে খুবই খারাপ লাগলেও, যে একেবারেই দিন মজুরের মতন তার হয়তো চেহারা, একটা কবেকার পুরনো একটা সে জামা আমি ছোটবেলাতেও তাকে যে জামা পরতে দেখেছি, এই বড়বেলাতেও তাকে সেই জামা পরতে দেখেছি, আমি আমার বুড়ি বেলাতেও যদি সে বেঁচে থাকেন, মানে উনি যদি বেঁচে থাকেন, দেখবো ওই একই শার্ট সে উনি পরে আছেন এবং এই একই টাইপের মানে ব্যাপার, মানে ট্র্যাডিশনাল লুক। তো বৃহস্পতির কিন্তু এই ট্র্যাডিশনাল লুকটা কিন্তু, মানে যখন আমরা কারোর পোশাক আশাক দেখে বুঝবো যে এই মানুষটা বৃহস্পতির প্রভাবে প্রভাবিত কিনা, তার কিন্তু এই বিষয়টা দেখতে পাওয়া যাবে। মানে সে হচ্ছে ট্র্যাডিশনাল লুকটাকেই, সে যতই জ্ঞানী হোক, জ্ঞানের মাধ্যমে যদি সে অনেক পয়সা উপার্জন করেও ফেলেছেন, তথাপি কিন্তু তার পোশাকের মধ্যে ওই ট্র্যাডিশনটাই থাকবে। যদি মহিলাদের ক্ষেত্রে বলি, এখন কত রকমের বিভিন্ন বিভিন্ন শাড়ি গয়না, তারপরে বিভিন্ন কত কিছু আছে। তো যেই মহিলার মধ্যে বৃহস্পতির প্রভাব থাকবে, তারা দেখবে সর্বদা ট্র্যাডিশনাল লুকটাকে ক্যারি করছে, মানে ওই পুরনো তাঁতের শাড়ি বা পুরনো সেই জামদানি বা কিছু কটনের বিভিন্ন টাইপের যেগুলো হয়, এবং তার সঙ্গে খুব সাধারণ একটা লুক। মানে আমরা ছোট যখন ছিলাম, তখন আমরা দিদিমণি বলতে বা দিদিভাই বলতে বা স্কুল মিস্ট্রেস বলতে এক্স্যাক্টলি যে লুকটাকে ভাবতাম, আজকের মতন স্লিভলেস ব্লাউজ পরা, অতিরিক্ত সাজুগুজু করে ব্লাশার লাগিয়ে দিদিমণি যারা স্কুলে যান তাদের কথা নয়, আমরা ভাবতেও পারতাম না আমাদের স্কুলে ছোটবেলাকার দিনে একেবারে দিদিমণি বা স্যার বলতে আমরা যে লুকটাকে জানতাম, মানে ধরো যারা 80s জন্মেছে, যারা 90s জন্মেছে, তারা এই লুকটা পেয়েছো, যারা তারপরে তারা তোমরা পাওনি, তারা তোমরা মডার্ন ম্যামকে পাচ্ছ, তোমরা আর সেই দিদিমণিকে পাচ্ছ না। তো সেই দিদিমণি বা মাস্টার মশাইয়ের যে লুকটা, ওইটা এক্স্যাক্টলি ওইটার সঙ্গে জ্ঞান এবং বিদ্যা, এই দুটো কিন্তু জোড়া। তখনকার যে ড্রেস আপটা ছিল জ্ঞান বিদ্যা এবং জোড়া। আমি কিন্তু কোনো ড্রেসকে অবমাননা করছি না, অবশ্যই যে যেরকম পারে সে ক্যারি করুক, কিন্তু এই বৃহস্পতি রিলেটেড আমি পোশাকের কথা বলছি। তো সেই পোশাকগুলো এই ধরনের বৃহস্পতি প্রভাবিত মানুষদের মধ্যে ওই ট্র্যাডিশন পোশাক, একটু যদি পুরুষ মানুষ হন তারা একটু ঢিলে ঢালা, না না এরকম কোনো ব্যাপার নেই, বৃহস্পতি ভালো হলে শুক্র খারাপ হবে। ঢিলেঢালা পোশাক পরা, একটু বড় সড়ো ওভার সাইজ জামা এদের পরতে দেখতে পাওয়া যায়। মানে সেই মহিলা হোক বা পুরুষ হোক, যদি জামা পরতে বলা হয়, তাহলে যদি তার লাগে হচ্ছে এল সাইজ, সে এক্সেল পরে হাঁটলো, মানে একটু ঢোলা ঢোলা থাকলো, এই ঢোলা ঢোলা ব্যাপারটাও এদের মধ্যে দেখতে পাওয়া যায়। তো আর এই যে শোয়াব থেকে এতগুলো কথা চলে আসলো, আর রাহুর যে গ্রোথটা হলো, রাহু যে রাতারাতি বড়লোক হয়ে গেল, ওর মধ্যে দেখতে পাওয়া যাবে প্রচন্ড পরিমাণে শো অফ। ও কালকেই 10 হাতে 10খানা আংটি বানাবে এবং মাছের দোকানে গিয়ে বলবে মাছ কত, কেজি কত, মানে আঙুল মানুষকে দেখি দেখি যে আমার হাতে আংটি আছে। হ্যাঁ, কালকের মধ্যেই দুটো তিনটে গাড়ি কিনে বাড়ির সামনে রেখে দেবে। ওই যে 1 কোটি টাকা খরচা করতে হবে তো। আর বাড়ি একটা বানাবে, যে বাড়ির মধ্যে সৌন্দর্য কিচ্ছু নেই,
মানে একটা বড় বাড়ি বানিয়ে ফেলবে, সেই বাড়ির মধ্যে কালার কম্বিনেশনের যে সিচুয়েশন সেটা দেখে যদি কোনো রুচিবান মানুষ ওকে হাসিই পেয়ে যাবে। কোথাও চকচকে গোলাপি, কোথাও একদম আকাশি, কোথাও নীল, চকরা বকরা ফুল গাছ টাছ এঁকে মানে পেইন্ট করে গাছের ঘরের মধ্যে সে একটা মানে জবু থবু ব্যাপার স্যাপার করে, মানে যে মানুষটাই ঢুকুক না কেন রুচিসম্মত মানুষ হলে তার চোখে ব্যথা করবে ওই সাজটা দেখে। এক্স্যাক্টলি রাহুর কিন্তু এটাই দেখানো, মানে সে দেখাতে গিয়ে রুচিবোধটাকেই হারিয়ে ফেলে। ওই যে সাপোজ করো যে কিনা রাতারাতি একজন, তোমরা ফলো করে দেখবে এই খুব বেশি সংখ্যক মানুষ কিন্তু কোটিপতি হয় রিক্সাওয়ালারা, কিংবা ওই একটা টাইপ মানুষ আছেন যারা প্রতিদিন লটারি কাটেন, তারা না খুব রুচিসম্মত মানুষ খুব একটা হয় না। কিছু হতেই পারে, ব্যতিক্রম উদাহরণ হয় না, কিন্তু টাইপ অফটা কিন্তু ওই শ্রেণীর মানুষরাই কিন্তু কোটিপতি হয়, তাদের পূর্বজন্মের ব্যাপারটা ছিল। তো এই মানুষগুলোর কিন্তু ওই রুচিবোধ যেটা আমরা শুক্রের সঙ্গে রিলেট করি সেটা থাকে না। তারা দেখনদারিতেই পছন্দ করে, এবং এই দেখনদারির জন্যই কিন্তু তাদের যে 1 কোটি টাকা এসছিল, যেটাকে সে ইউজ করতে পারতো, যেটাকে সে ইনভেস্ট করতে পারতো, সেটা সে পারলো না, কারণ তার যথেষ্ট বুদ্ধির অভাব আছে। সে শো আপ করে দিয়ে মোটামুটি বছর তিনেকের মধ্যে দেখা যাবে যা ছিল সে সব খুইয়ে আবার ভ্যান চালাচ্ছে। 1 কোটিপতি, সে 1 কোটি টাকা শেষ। তো সেইভাবে রাহু যেটা দেয়, রাহু দশা অন্তর্দশায় মূলত এই ধরনের প্রাপ্তি বা কানেকশনগুলো তৈরি হয়। রাহু যখন চলে যায় তখন কিন্তু এই সমস্ত কিছুই নিয়ে চলে যায়, আর কিচ্ছু থাকে না তখন। কিন্তু এই বৃহস্পতির দ্বারা অর্জিত জ্ঞানের দ্বারা সে যখন কিছু তার প্রাপ্তি হলো, বা কঠোর পরিশ্রম অর্থাৎ শনি মহারাজ যখন কিছু দেন, সেটা কিন্তু পার্মানেন্ট, সেটা আর যায় না। মানে শনি মহারাজের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে শনি মহারাজ মূলত মানুষকে আহ, একটু কৃপণ করে দেন। কৃপণ করা মানে সে তো অনেক কষ্ট করে, শনি মহারাজ তো অনেক কষ্টের কারক গ্রহ, তো তার যে ইনকাম সেটা কিন্তু অনেক কষ্ট করে করতে হয়। মানে একদম দিনমজুর যে মানুষগুলো, যারা প্রতিদিন একদম মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করছেন, তাদের যে ইনকামটা, তাদের ইনকাম কিন্তু কখনোই ওরকম ভাবে নষ্ট হয় না। মানে তারা কিন্তু যা ইনকাম করে কিছুটা রেখে দিয়ে সংসার চালান, এবং তাদের মধ্যে একটু দেখতে পাওয়া যায় যে একটু তুলনামূলকভাবে আহ, কৃপণতা চলে আসে। মানে কৃপণতা বলতে যেহেতু তারা মিস ইউজটা কম করেন, তো তাদের কিন্তু এই যে যে সম্পদ প্রাপ্তিটা হয় ধীরে 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 ধীরে, সেটা কিন্তু আর ক্ষয় হয় না। তাহলে এই যে গ্রোথ, শুভ গ্রোথের কারক আমরা জানলাম বৃহস্পতিকে, কিন্তু রাতারাতি গ্রোথটা সে কিন্তু দেয় রাহু। আর বৃহস্পতিকে বলা হয় ব্লেসিং অফ গড। বৃহস্পতি হচ্ছে সেই গ্রহ, যদি তার কারোর চার্টে বৃহস্পতি শুভ থাকে, তার চার্টে যদি অনেক অশুভ গ্রহেরও প্রভাব থাকে, শুধু বৃহস্পতি একাই টেনে নিয়ে যেতে পারে। বৃহস্পতি হচ্ছে ব্লেসিং অফ গড, ভগবানের আশীর্বাদ। এবং বৃহস্পতির যে দৃষ্টিগুলো আমরা পড়েছি, সেই পঞ্চম এবং নবম দৃষ্টি, পঞ্চম এবং নবম দৃষ্টিকে বলা হয় গঙ্গা জল। অর্থাৎ বৃহস্পতিকে বলা হয় প্রদীপের মতন। আমরা দেখেছি যে যখন প্রদীপ জ্বলে, সেই জায়গাটাতে নিচের অংশটা একটু কালো হয়ে যায় না, অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, কিন্তু তার চারিদিকটাতে আলোকিত থাকে। তেমনি বৃহস্পতি যে ঘরটায় বসেন, সেই ঘরের তুলনায় যে ঘরগুলোতে দৃষ্টি নিক্ষেপ করেন, সেই ঘরগুলোতে কিন্তু খুব ভালো ফল দেন। সেই কারণে বৃহস্পতির পঞ্চম এবং নবম দৃষ্টিকে বলা হয় গঙ্গাজল সম। এবার সূর্য থেকে দূরত্ব, সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব হচ্ছে 50 কোটি মাইল। সূর্যকে প্রদক্ষিণ করে হচ্ছে 12 বছরে। এই জন্য শ্রেষ্ঠা, এটা বুঝতে গেলে চার্ট অ্যানালাইসিস করতে হবে, আর তার জন্য আরেকটু পড়াশোনা করতে হবে, এখনো সময় আসেনি। আহ উম, কি যেন বলছিলাম, 50 কোটি মাইল দূরে থাকে, এবং সে সূর্যকে পাক খায় হচ্ছে 12 বছরে। এই জন্য গোচরের সময় আমরা দেখব যে এক একটা রাশিতে বৃহস্পতি কিন্তু 1 বছর করে অবস্থান করে। ঠিক আছে, এক একটা রাশিতে 1 বছর করে করে, এবং 12টা রাশিতে সে 12 বছরে অবস্থান করে, এবং 360 ডিগ্রি ঘুরতে বৃহস্পতির সময় লাগে 12 বছর। ঠিক আছে। আর এর নিজের চারিপাশে সে যে পাক খায়, সেই গতিটা হচ্ছে 9 ঘন্টা 50 মিনিটে। তাহলে দেখো কি পরিমাণ, কি লেভেলের স্পিড! অত বড় একটা গ্রহ
সেইটুকু টাইমের মধ্যে পাক খাচ্ছে। এবং বৃহস্পতির 11খানা উপগ্রহ আছে। ছোট করে একটা উদাহরণ দিয়ে দিই, শ্রেষ্ঠা না শ্রেয়াকে প্রশ্ন করলে যে বৃহস্পতি তোমার শুভ আছে না অশুভ আছে। যদি দেখো যে তোমার সঙ্গে তোমার যে গুরুজন আছেন, গুরুজন অর্থাৎ তোমার বাবা মা বাদে বাকি যারা, যাদেরকে আমরা গুরুজন বলে থাকি, কিংবা তোমার গুরুস্থানীয় ব্যক্তি অর্থাৎ কিনা তোমার স্কুল টিচার হতে পারেন, যার কাছে তুমি টিউশন পড়ছো, বা এখন বর্তমানে তুমি বড় হয়েছো, এখন তুমি দীক্ষা গুরু, যাকে আমরা গুরু হিসাবে নেই, তিনি, তাদের যদি আশীর্বাদ তুমি পাও বা তাদের সঙ্গে যদি তোমার খুব ভালো সম্পর্ক থাকে, তাহলে তোমার চার্টে বৃহস্পতি শুভ। কিন্তু যদি এই মানুষগুলোর সঙ্গে অর্থাৎ তোমার গৃহশিক্ষক বা যে কোনো রকমের শিক্ষকের সঙ্গে তোমার সুসম্পর্ক নেই, তোমার মোটেই বাড়িতে পড়াতে আসলে পরে মাস্টারমশাইকে ভালো লাগে না, শুধু প্ল্যান করি কিভাবে এই মাস্টার কালকে আর পড়াতে আসবো না, আজকে পিন ফুটিয়ে দেবো, কালকে জামা ছেড়ে দেবো, এই সমস্ত যে বাচ্চা কাচ্চাদের প্ল্যান থাকে, তাদের বৃহস্পতি শুভ নয়। বা কারণে অকারণে অন্য সমস্ত বাচ্চারা হচ্ছে দুষ্টুমি করলো, স্যার এসে টপাং করে বেতের বাড়িটা আমাকেই মারছে, এই যে এই যে ব্যাপারটা, এটা মানে হচ্ছে বৃহস্পতি শুভ নয়। কিছু একটা অন্যায় করি আর না করি, গুরুর সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে বৃহস্পতি শুভ নয়। তারপর হচ্ছে জ্ঞান, তোমার জ্ঞান মোটে নেই। তোমার বলছি না, মানে যে কোনো মানুষেরই যদি দেখা যায় সে একেবারে জ্ঞান তার মধ্যে কিছুতেই নেই, মানে তার কথাবার্তা, তার আদব কায়দার মধ্যে জ্ঞানের ছিটেফোঁটাও দেখতে পাওয়া যায় না, তার মানে তার বৃহস্পতি শুভ নয়। তারপরে কি, ধরো যখন তোমাকে কেউ একটা কিছু বোঝাতে চাইছে, যে মানুষটাই যাই বোঝাক, সেটা বাড়ির বাবা মা হতে পারে, মা হতে পারে, বিশেষ করে বলছি মা, গুরুজন কিছু তোমাকে একটা জিনিস বোঝাতে চাইছে, তুমি কথাটা শুনলই না, হয়েছে হয়েছে আমি বুঝে গেছি আর বোঝাতে হবে না, এই যে যাদের মধ্যে এই ধরনের কথাবার্তা দেখবে, অর্থাৎ কিনা সে মোটে বুঝতে আগ্রহী নয়, অর্থাৎ জ্ঞান নিতে আগ্রহী নয়, থামবে আর কত 50 পয়সা দিলে থামবে, এই ধরনের কথা প্রচুর শুনি আমরা আমাদের আশেপাশে, তারা কোনো রকম ভাবে জ্ঞান নিতে আগ্রহী নয়, তাদের বৃহস্পতি শুভ নয়। অথবা তুমি চাইছো না শুনতে, তোমাকে জোর জবরদস্তি যে ব্যক্তি জ্ঞান দিচ্ছে, আরে তুই শোন, তুই জানবি না, তুই বস আমি তোকে বলছি, তারও বৃহস্পতি শুভ নয়। তাহলে এই যে ব্যাপার স্যাপারগুলো যাদের মধ্যে আমরা দেখতে পাবো, তাদের বৃহস্পতি শুভ ফল দিচ্ছে না, চার্টের মধ্যে তার বৃহস্পতি অশুভ অবস্থায় রয়েছে বা অশুভ আহ কোনো রকম ভাবে কানেকশনে রয়েছে। ঠিক আছে, বোঝাতে পেরেছি শ্রেয়া? আচ্ছা, এইবার ম্যাম আমরা, ম্যাম ধরুন এই বৃহস্পতি একটা গ্রহে ধরুন এক মাস এই এক বছর আছে, এবার এক বছর থাকলে উনি যে দৃষ্টিটা ফেলছেন সেটা বললেন যে সেটা বেশি শুভ, সেটাও কি এক বছরই থাকবে? হ্যাঁ, ওই গোচরে দেখো প্রত্যেকটা চার্টে, তোমার পার্টিকুলার চার্টের মধ্যে, মানে তোমার যে নিজস্ব চার্ট যেটা লগ্ন চার্ট, সেখানে তো বৃহস্পতি একটা জায়গায় প্লেসমেন্ট হয়ে রয়েছে, ধরো তোমার লগ্নে বসে আছে, তাহলে সেখান থেকে পঞ্চম দৃষ্টি আর নবম দৃষ্টি একটা পার্টিকুলার পঞ্চম রাশিতে দেবে এবং নবম রাশিতে দেবে, সেটা তোমার ব্যক্তিগত চার্টে। কিন্তু গোচরে, অর্থাৎ ও যে আবার ঘুরছে, ওটা তো ওখানে বসেই আছে, ওখান থেকে তো ও নড়বে না তোমার ব্যক্তিগত চার্টে। কিন্তু গোচরে যখন বৃহস্পতিটা ঘুরছে, ঘুরতে 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 এখন যেমন কর্কটে আছে, 11 তারিখে চলে যাবে, ওবার ও বকরি হয়ে যাবে, তো কর্কটে এখন বসে আছে, তো কর্কটটাকে আমরা লগ্ন ধরবো, ধরে ওখান থেকে তার পঞ্চম দৃষ্টি এবং ওখান থেকে তার নবম দৃষ্টি, এটা ততদিন পর্যন্ত দেবে যতদিন সে কর্কটে থাকবে। এবার আবার চলে আসলো সে ধরো মিথুনে চলে আসছে, মিথুন থেকে সে আবার তার পঞ্চম দৃষ্টি তার নবম দৃষ্টি, হুম আবার ধরো ওখান থেকে 26-এ গিয়ে চলে গেল, আহ কর্কট ত্যাগ করে চলে গেল পরের রাশিতে অর্থাৎ কিনা সিংহে, ওইখান থেকে দেখবো পঞ্চম এবং নবম, এটা প্রত্যেক বছর বছর চেঞ্জ হবে। হুম এবার তোমার চার্টে ধরো লগ্নে তো বৃহস্পতি বসে আছে, এই বছর ধরো তোমার মেষ লগ্ন, লগ্নে বৃহস্পতি বসে আছে, সেটা একটা পার্টিকুলার চার্ট দিচ্ছে, ফলাফল দিচ্ছেই। হুম আর সেভেন্থ অ্যাসপেক্ট তো থাকেই, ওটা নিয়ে আমরা কথা বলছি না, ওটা অ্যাজ ইউজুয়াল নর্মাল, যেটা ওই স্পেশাল দুটো নজর, সেটা হচ্ছে পঞ্চম এবং নবম। তো এই যে এখন মেষ রাশি সাপেক্ষে 4 নম্বর ঘরে বসে আছে, তাহলে সে চারের ভালো ফল দেবে, 4-এর থেকে 5 নম্বর ঘর এবং 4-এর থেকে 9 নম্বর ঘর, এই তিনটের ভালো ফল দেবে, এবং এই তিনটের ভালো বছর এই বছর হয়ে গেল, সামনের বছর গিয়ে পঞ্চমে চলে যাবে, মেষ লগ্ন সাপেক্ষে পঞ্চমের ফল ভালো দেবে, আবার সেখান থেকে পঞ্চম দৃষ্টি, সেখান থেকে নবম দৃষ্টি, প্রত্যেক বছর বছর যে রাশিতে গিয়ে সে পৌঁছাবে সেইখান থেকে পঞ্চম এবং নবম। ঠিক আছে, এটা হলো গোচরের ফল। হুম গোচরের সঙ্গে সঙ্গে তোমার ব্যক্তিগত চার্টের যেখানে বৃহস্পতি বসে আছে এবং তার যে ফলাফল, সেটা তো একটা আলাদা আছে।
ঠিক আছে, এবার আমরা কারকত্বটা লিখব। বৃহস্পতির যে মানুষজনগুলো হন, তাদের চেহারা একটু তুলনামূলকভাবে স্ফীত হয়, অর্থাৎ তাদের মধ্যে একটু ওজনের অধিক্য দেখতে পাওয়া যায়। মাথায় চুল পাতলা থাকে। তার ট্র্যাডিশনাল জীবনযাপন করতে ভালোবাসে। এটা আগেও বললাম, তুলনামূলকভাবে একটু ঢিলে ঢালা ওভারসাইজ পোশাক তারা ক্যারি করে। রাস্তাঘাটে মানুষ দেখবে এবং দেখে দেখে চেনার চেষ্টা করবে এই মানুষটা কোন গ্রহ দ্বারা প্রভাবিত ব্যক্তি। এই করতে করতেই অ্যাস্ট্রোলজিটা রক্তের সঙ্গে মিশে যাবে। প্রেডিক্ট তো আমরা করতেই পারবো, যদি একটা ব্যক্তি কোন রাশি দ্বারা মানে কোন গ্রহ দ্বারা প্রভাবিত হয় আছেন, এটা যদি আমরা বুঝে নিতে পারি, তাহলে তার কাছ থেকে কি ধরনের ব্যবহার আমরা পাবো সেটাও আমরা বুঝে নিতে পারবো। ধরো তোমরা দেখবে মানে আমাদের ভেতরের যে আহ, যার প্রভাব, আমাদের মুখ মনের আয়না বল, মুখটা হচ্ছে মনের আয়না আমরা বলি। তো মুখের উপরে কিন্তু সেটা খেলা করে। তো এই যে আমরা বলেছি একটু আগে যে বুধ হচ্ছে বালক গ্রহ। দেখবে একজন হয়তো 40 বছরের মহিলা বা 40 বছরের পুরুষ, তার মুখের মধ্যে একটা বাচ্চা বাচ্চা ব্যাপার, যে দেখলেই মনে হয় কি কি কিউট কিউট। এই একটা 50 বছরের হয়তো কাকু, তাকেও দেখলে মনে হয় কি কিউট কাকু, মানে মনে হয় যেন কাকুর একটু মুখটা টিপে দেয়, একদম বাচ্চাদের মতন শিশুর মতন ব্যবহার। তাহলে এই যে শিশুর মতন কাকু যদি কেউ হয়, বা শিশুর মতন কোনো পিসিমণি যদি হয়, তাহলে তার কাছ থেকে আমরা ব্যবহারটা কেমন পাবো? সে নিশ্চয়ই এরকম রাহুর মতন তার ব্যবহার হবে না। তাহলে আমরা প্রেডিক্ট করতে পারলাম। কিন্তু একটা মানুষকে ট্রেনে উঠেছি, মহিলাকে দেখেই মনে হচ্ছে উড়ে বাপরে কি লেভেলের ঝুগড়ুটে। তো তখন আমরা কি মনে করবো যে না বাবা, দূরে থাকি, কোনো রকম ভাবে লাগা যাবে না, যা বলবে নমস্কার। তো এই মানুষকে যদি আমরা চটাই, আমার অফিসে হতে পারে, আমার রাস্তাঘাটে হতে পারে, আমার পাড়ায় প্রতিবেশী হতে পারে, তো এই মঙ্গলের প্রভাবযুক্ত মানুষকে যদি আমরা চটাই, তাহলে আমরা তার কাছ থেকে কি পেতে পারি? একজন মঙ্গলের প্রভাবে প্রভাবিত মানুষ, তার মুখ থেকে তো তুমি জ্ঞান আশা করতে পারো না। সে তো মুখ খুললে পরেই তোমার একদম 14 গোষ্ঠী ধ্বংস করে দেবে। তাহলে সেখানে নাড়াবো না আমরা। এই যে একটা ছোট্ট প্রেডিকশন হয়ে গেল, জীবন চলতে গেলে জ্যোতিষ জীবনের সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িত। এগুলো তো আমরা জ্যোতিষ পড়ে শিখিনি, এগুলো তো আমাদের ছোটবেলা থেকেই শেখা, বাবা মারা শিখিয়ে দিয়েছেন, বা আমাদের রক্তের মধ্যে এই গুণগুলো। এই যে আমরা বৈদিক শাস্ত্রটাকে মানে ক্যারি করছি, ছোটবেলা থেকে আমরা কত কিছুই করি যেগুলো কিন্তু জ্যোতিষের অঙ্গ। এখন হয়তো কি সেগুলোকে আমরা আলাদা আলাদা করে আহ, বিভাগে বিভক্ত করতে পারছি, ও এইটা জ্যোতিষ, কিন্তু এগুলো আমরা করে আসছি। আমাদের বাবা মা, তার বাবা মা, তার বাবা মা কিন্তু এগুলো করে আসছেন। তো যাই হোক, তো আর কি বললাম, যে এদের বৃহস্পতি প্রভাবিত ব্যক্তিদের মধ্যে কিন্তু জ্ঞানের প্রভাব দেখতে পাওয়া যাবে। সে যে প্রফেশনেই থাকুক না কেন, সে সেই প্রফেশনের থেকে কিন্তু জ্ঞান প্রদান করবে। আচ্ছা, এবার দেহের মধ্যে কি কি কারকত্ব লিখে নেই। ম্যাম, এরা যদি ধরুন প্রচন্ড জ্ঞানী হয়, এরা অপোজিট মানুষকেও তো ধরুন মানে এদের সাথে যারা কথা বলবে তাদেরও তো একটা জায়গা দিয়ে কথা বলবে, যে হ্যাঁ তাদের কথাও শোনা বা একদম, সেই। একদম শুনবে না। ধরো অনেক ক্ষেত্রেই হয় জ্ঞান আছে, হ্যাঁ বৃহস্পতির প্রভাবে জ্ঞান আছে, তথাপি পার্টিকুলার চার্টে ব্যক্তিটা হচ্ছে রবি দ্বারা প্রভাবিত। এই মানুষটা জ্ঞানী কিন্তু রবি দ্বারা প্রভাবিত, তাহলে রবির একটা অহং চলে আসবে। সে কিন্তু তখন তোমায় আবার একটু খাটো করে, জ্ঞানী আমি মহাজ্ঞানী, আমি জ্ঞানী, তার সঙ্গে আমার রবির অহং চলে আসলো, তাহলে আমি মহাজ্ঞানী। হুম। তখন কিন্তু তোমাকে আবার ডিসরেসপেক্ট করে দেবে। ডিসরেসপেক্ট মানে কি, তোমার হয়তো অতটা পাত্তা দিলাম না, তুমি জ্ঞানী থাকতে পারো কিন্তু ওটাই আমার ঠিক, আমি আমার লেভেলের তুমি জ্ঞানী আবার নও। এই ব্যাপারটাও কিন্তু আবার দেখতে পাওয়া যায়। কিন্তু কেবলমাত্র বৃহস্পতি দ্বারা যে ব্যক্তি আর কি, সে কিন্তু ঋষি সমতুল্য। ঋষিদের মধ্যে কখনো কোনো কিন্তু অহং থাকে না। তারা কিন্তু একদম বড়বৎস, এই টাইপের সদাহাস্য, হুম। জ্ঞানী এবং নম্র এবং বিনম্র। তাদের জ্ঞানের মধ্যে কিন্তু কোনো রকম ভার নেই। তুমি সেখানে একদম নির্ভর হতে পারো। সে কিন্তু তোমায় সুন্দর করে, তোমায় তোমার জায়গাটাকেও যথেষ্ট রেসপেক্ট দেবে। এবং তার জ্ঞান সে কিন্তু তোমাকে মানে, অনেকের যে এই যে যেটা রবির প্রভাবে প্রভাবিত, সে যদি তোমায় কিছু দেয়, কিছু জ্ঞান দেয়, তাহলে সে তোমায় প্রমাণ করে ছাড়বে যে আমি কিন্তু তোমায় জ্ঞানটা দিলাম, মনে রেখো। ঠিক আছে? কিন্তু
আহ, যদি বৃহস্পতি দেয়, সে সবসময় অনুনয়ের সঙ্গে বলবে যে বোঝাতে পারলাম। ঠিক আছে, এক্স্যাক্টলি। তো এইবার তাহলে আমরা দেহের মধ্যে যেটা লিখব, যে বৃহস্পতি নির্দেশ করে দেহের সেই সমস্ত অঙ্গ যেগুলো আমরা বাইরে থেকে সু মানে হিতকর জিনিসকে আমরা আমাদের দেহের মধ্যে প্রবেশ করাই। দেহের জন্য হিতকর প্রভাব জিনিসপত্র, যেমন যকৃৎ হতে পারে, পরিপাক যন্ত্র, ফুসফুসও হতে পারে, এখানটায় ব্র্যাকেটে লিখে রাখো, মতান্তর আছে। ঠিক আছে, এবার মনের মধ্যে বিবেক, প্রথমেই লিখবো হচ্ছে বিবেক, সত্ত্বগুণ, তত্ত্বগুণ, নীতিবোধ, আদর্শ, বিজ্ঞান চেতন, সত্য উপলব্ধি, উদারতা, ধীরতা, গাম্ভীর্যতা, বিচার কুশলতা, আনন্দ, ইন্দ্রিয় নিরপেক্ষ সুখ, ইন্দ্রিয় অনুভূতি নিরপেক্ষ সুখ, প্রজ্ঞা, অভিজ্ঞতা, ক্ষমা, দর্শন, সাম্যবাদ। এই যতগুলো শব্দ লিখলে, এই শব্দগুলো দিয়ে জুড়ে যদি একটা মানুষকে কল্পনা করা হয়, সে এক্স্যাক্টলি যেমন হবে, বৃহস্পতি প্রভাবিত মানুষ ঠিক তাই। তারপরে সমাজের মধ্যে আমরা কোন কোন জিনিসগুলোকে নেব, সেটা হচ্ছে প্রকৃত বিদ্বান ব্যক্তি, দার্শনিক, বৈজ্ঞানিক, বিচারক, গুরু, অধ্যাপক, কোর্ট কাচারি দরবার, বিধানসভা, লোকসভা, তীর্থক্ষেত্র, স্কুল, কলেজ, এমএলএ, এমপি, এমএলএ এমপি কিন্তু রবি নয়, বৃহস্পতি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এগুলো কিন্তু একটাও রবি নয়, এগুলো সব বৃহস্পতি। এবার কি কি রোগ ম্যাম হতে, মুখ্যমন্ত্রীর সাথে তো মিলল। হ্যাঁ, ম্যাম মুখ্যমন্ত্রীর সাথে তো মিলল না। ক্ষমা, মানে এখন আমাদের এখনকার যে মুখ্যমন্ত্রী। ক্ষমা, ক্ষমা, এই বিষয়ে শোনা পাপ, একদম নয়, একেবারে নয়। আচ্ছা, তো তারপরে আমরা রোগগুলো নিয়ে লিখবো। কি যেন লিখছিলাম, আচ্ছা, রোগ, লিভারের সমস্যা, লিভারের সমস্যা যখনই বৃহস্পতি খারাপ প্রভাব দেবে, ফ্যাটি লিভার, হজমের সমস্যা, লিভারের যাবতীয় রোগ, সব কিন্তু বৃহস্পতির দ্বারা। একদম বৃহস্পতির মানেই হচ্ছে ওই যে আমরা দেখলাম, প্রথমেই বললাম যে এরা হচ্ছে একটু, এদের বপুটা হচ্ছে একটু স্বাস্থ্যবান হয়, মানে একটুখানি নধরকান্তি চেহারা। তো নধরকান্তি চেহারার মানুষ না, দেখবে একটুখানি খেতে ভালোবাসে, হ্যাঁ, একদম মানে চর্ব চস্য, পাঁঠার মাংস ছাড়া ভাত হয় না, মানে এই যে আমরা আগে পুরোহিত শ্রেণী বলতে যা বুঝেছি, যে একদম দুই দিস্তা লুচি, তার সঙ্গে কচি পাঁঠার ঝোল, তার সঙ্গে আমের চাটনি, তার সঙ্গে পাঁচখানা পান্তুয়া, তার সঙ্গে দুই ঝুড়ি রসগোল্লা, শেষে এই যে ব্যাপার স্যাপার। তো বৃহস্পতি প্রভাবিত মানুষজন কিন্তু এইরকম খেতে ভালোবাসে। তো যখনই এরা খাবে, এবং খাবার ব্যাপারে একটু লোলুপি হয়, মানে একটু লোভ এদের থাকে, যতই এদের বারণ করা হোক না কেন, এরা
খাওয়া থেকে এদের দূরে রাখা যাবে না, এবং খাওয়ার পরিমাণটাও একটু তুলনামূলকভাবে বেশি হয়। তার ফলে গিয়ে লিভার বেচারা সে হচ্ছে হাঁপিয়ে যায়, কত আর যে পিত্তরস দিতে থাকবে, তো তারও তো একটা কারকত্ব মানে আছে। শেষে গিয়ে এই ফ্যাটি লিভারের সমস্যা বা লিভারের প্রবলেমগুলো চলে আসে। বৃহস্পতি একদম যাদের যাদের দেখে নেবে যে চোখটা একটু টেনে যে কোনো রকম ভাবে একটু হালকা হালকা হলুদ রং, বা পেটটা এই ডান দিকে একটু ফোলা ফোলা মতন, সঙ্গে সঙ্গে বলে দেবে যে লিভারের সমস্যা। এবং আর তারপরে হচ্ছে যারা মদ্যপান করে, মদ্যপান করা মানে হচ্ছে সরাসরিভাবে মদটাকে আমরা রাহু দ্বারা ইন্ডিকেট করছি, মদ্যপান। তো যখনই রাহু সরাসরি আমাদের শরীরে ঢুকছে, তখন কিন্তু বৃহস্পতি ড্যামেজ হচ্ছে। আমাদের মধ্যে যে সত্ত্বজ্ঞান সেইটা কিন্তু, আমাদের মধ্যে যে সাত্ত্বিকতা সেটা ড্যামেজ হয়ে গিয়ে তমগুণটা আমাদের শরীরের মধ্যে ঢুকছে। তো বৃহস্পতি তখন ড্যামেজ হচ্ছে, ফলে গিয়ে কিন্তু সরাসরিভাবে ওই মদ্যপানের থেকে কিন্তু লিভারের সমস্যা। তো কারণ কিন্তু সেই, যেহেতু বৃহস্পতি ড্যামেজ হলো, তো এটাও আর কি হলো তাহলে লিভারের সমস্যা, জন্ডিস, টাইফয়েড, ওজন বৃদ্ধি, থাইরয়েড, হার্নিয়া। এই যখন গোচরে লগ্নেতে বৃহস্পতি চলে আসবে, এবং সেই বৃহস্পতি যদি তোমার ব্যক্তি চার্টে অশুভ থাকে, তাহলে কিন্তু ওই সময় ওজন বৃদ্ধি, এমনিও ন্যাচারালি ওজন বৃদ্ধি দেয়, কিন্তু থাইরয়েড রোগের সমস্যা কিন্তু চলে আসতে পারে। যাদের ওই লগ্নে গোচরে বৃহস্পতি চলে আসলো, যখন তোমরা নিজেরা চার্ট অ্যানালাইসিস করবে, দেখবে যে লগ্নেতে গোচরে বৃহস্পতি চলে এসেছে এবং তার শুভ বৃহস্পতি নয়, তখন কিন্তু তোমরা প্রেডিক্ট করে দিতে পারো যে এখন কিন্তু নিজের শরীর স্বাস্থ্য বিষয়ে যত্ন নিতে হবে। না হলে কিন্তু থাইরয়েড, মহিলাদের ক্ষেত্রে থাইরয়েডের প্রবণতা কিন্তু খুব বেশি হয়, এবং ওই সময় কিন্তু ওজন বৃদ্ধির একটা সমস্যা দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এবার খাবারের মধ্যে কাঁচা হলুদ, ডিম, আলু, ফ্যাট জাতীয় খাবার, গন্ধযুক্ত মিষ্টি, সুগন্ধি মিষ্টি আর কি, বট গাছ, দেবদারু গাছ, পিত এবং গেরুয়া বর্ণ। আচ্ছা, 48 থেকে 64 বছর বৃহস্পতির প্রভাব বেশি দেখতে পাওয়া যায়। আর আমরা দৈনন্দিন জীবনে যে খাবারটা গ্রহণ করি, রোজকার যে খাবার, ডাল ভাত যেটা আর কি মূলত, সেই রোজকার খাবারটাও বৃহস্পতির দান। আর যেদিন যেদিন আমরা রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছি, সেদিন সেদিন হচ্ছে শুক্র খাওয়াচ্ছে। শুক্রর মধ্যে হচ্ছে একটা রাজসিকতা, একটা মানে বেশ একটা ব্যাপার স্যাপার আলাদা আর কি শুক্রের ব্যাপারটা। যারা মাঝে মাঝেই নিজের পয়সায় হোক বা অন্যের পয়সায় হোক রেস্টুরেন্টে যাওয়ার সৌভাগ্য হয়, তার মানে তাদের জানতে হবে যে হ্যাঁ লাক্সারি, তার মানে তাদের চার্টে শুক্রের আনুকূল্য রয়েছে। তারা বাবা নিয়ে যাচ্ছে, আজকে মামা নিয়ে যাচ্ছে, কালকে পরশুদিন দিদির বর, কালকে বন্ধুর জন্মদিনের ট্রিট, তাদের কখনো না কখনো ওই যে বলছে আমি শ্রেয়া ঘোষাল ঘোষাল বা তাদের হচ্ছে এরকম খেতেই থাকে। এবং বিরিয়ানি তারা একটু বেশি পছন্দ করে, কিন্তু বিরিয়ানিটা কম খাওয়া উচিত, কারণ এটা আবার কোনো না কোনো রকম ভাবে রাহুর খাবার, ঠিক আছে? রাহু শুক্রের কম্বিনেশন হচ্ছে বিরিয়ানি। শ্রেয়া খুব বিরিয়ানি খায়। শ্রেয়া বিরিয়ানি খাও? না ম্যাম, বিরিয়ানি গন্ধ লাগে। ই বাবা, সে কি কথা! আচ্ছা, আহ, কেন ম্যাম শ্রেষ্ঠা সরকার কি কেন ম্যাম? ম্যাম ট্রিগুলো কি কি বললেন? আচ্ছা, দেবদারু আর বট গাছ। ম্যাম আমার বোন আছে, ও মাংস ছাড়া খেতেই পারে না, তাহলে কি ওর মধ্যে রাহুর প্রভাব খুব বেশি? মানে যদি বাড়িতে রান্না না হয় তো দোকান থেকে কিনে হলেও ওর চাই। একদম, দেখবে ওর মধ্যে একটুখানি যেমন এই খাওয়া জাতীয় ব্যাপার, তেমনি দেখবে কথা যখন রেগে যায়, রেগে গেলে পরে ভুলভাল মুখের কথা থাকবে। তারপরে ওর হচ্ছে জীবনটা একটু আয়েসি জীবন, মানে ওর জীবন বলতে একটাই জীবন বোঝে। আজ মরলে কাল দুদিন, এই ধরনের ডায়লগ, যতক্ষণ বাঁচবো ততক্ষণ লাইফটাকে এনজয় কর, ফুল আজকে তুই কাল কাল কি ছিলিস, কাল কি হবি, তোকে কে কে দেখিয়েছে, এই ধরনের কথাবার্তা দেখবে ওর জীবনের মধ্যে একটু প্রভাবিত থাকবে। তো হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। হুম, খাওয়ার সঙ্গে মানে আমাদের ছোট ছোট জিনিস থেকেই আমরা মানে একটা মানুষ যে কেবলমাত্র একটি মাত্র গ্রহ দ্বারা প্রভাবিত হবে তা কিন্তু নয়। একটা মানুষের মধ্যে বিভিন্ন গ্রহেরই প্রভাব থাকতে পারে, কিন্তু আমাদের কাজ হচ্ছে তার মধ্যে থেকে কোন গ্রহটার প্রভাব বেশি এটা বেছে নেওয়া, এবং সেই অনুযায়ী মানুষটার কিন্তু চারিত্রিক গঠন হয়।
সে একটা মানুষ যেমন বুধের মতন বাচ্চা সুলভ হতে পারে, সে আবার মারাত্মক রোমান্টিক হতে পারে। ওই মানুষটাই মারাত্মক রোমান্টিক হতে পারে। আবার সে জ্ঞানীও হতে পারে। কিন্তু এই যে এত কিছুর মধ্যে থেকেও তার দেখবে বেসিক চরিত্র বলতে আমরা যেটা বুঝি, ওই বেসিক চরিত্রের উপরে কিন্তু তার একটা গ্রহের প্রভাব, এবং বেসিক চরিত্রটাই তো মূল একটা মানুষের মূল আধার আর কি, যেই মানুষটা বলতে আমরা কি বুঝি। তো সেইখানে ওইটা যদি তুমি খুঁজে পেতে পারো, তাহলে দেখবে তার জীবনযাত্রার অনেক কিছু তুমি প্রেডিক্ট করে ফেলছো। তোমার সামনে যখন একজন মানুষ আসবে ওই ক্লায়েন্ট হিসেবে পরবর্তীকালে, তখন ওরা যখন কথা বলবে, তুমি 2 মিনিট কথা বলতে দাও। এই যে স্যার হুম। তোমাদের ক্লাস নিয়েছিলেন কিনা জানি না, যে স্যার এসেই অমনি বলে দেয় তোমার উপর এই গ্রহের প্রভাব, তুমি এরকম, তুমি সেরকম, এই যে বলাটা, এটা কি করে বলি আমরা? ফেস রিডিং, এবং তার সঙ্গে হচ্ছে কথা বলার ধরন। একটা মানুষ যখন কথা বলে, সেই কথা বলার সঙ্গে তার চোখ, মানে ভ্রু নাচানো, তার ঠোঁটের নড়াচড়া আর কি, কিরকম ভাবে সে মুভমেন্ট, এই সব মুভমেন্ট থেকে কিন্তু বোঝা যায় যে মানুষটা কোন গ্রহ দ্বারা প্রভাবিত, এবং তার আহ, মধ্যে সেই সমস্ত গুণাবলীগুলো থাকে ওই গ্রহের আর কি কারকত্ব অনুযায়ী। তো এরপরে আমরা লিখবো হচ্ছে শুক্র। শুক্র কি? শুক্র হচ্ছে সমস্ত ভোগ বিলাসিতার কারক গ্রহ। সমস্ত রকম শুভ, আগে লিখে নেই, শুভ ভোগ এবং বিলাসিতা, সমস্ত রকম সৌন্দর্য এবং প্রেমের কারক গ্রহ। যেখানে সৌন্দর্য, যেখানে প্রেম, সেখানেই শুক্র। এইখানে প্রেমের একটা ছোট্ট ব্যাখ্যা দেই। এটা বর্তমানকালীন আর কি প্রেমের ব্যাখ্যা, যে তোমরা জানো যে যারা আর কি সোশ্যাল মিডিয়া করো তারা জানতে পারবে যে প্রেমের এখন অনেক রকম আহ, ধারা আছে। আমার তার মধ্যে 2-3টে মনে আছে, বলি। বেঞ্চ ক্রাম্পিং, এরকম কি সব অদ্ভুত অদ্ভুত, সেই সব আবার ভালোবাসার নাকি নমুনা। মানে একজনকে ভালোবাসছি, একজনকে হোল্ড করে রাখছি, এটা বোধহয় বেঞ্চ ক্রাম্পিং বলে। আবার দুজন তিনজনকে একসঙ্গে প্যারালালি ভালোবাসছি, তো আমার এও জানে সেও জানে, কারোর কোনো আপত্তি নেই। আবার মানে এই যে অদ্ভুত অদ্ভুত ভালোবাসার কয়েকটা 7খানা স্টেজ আছে বর্তমান কালের ভালোবাসার, এইগুলো কিন্তু নয়, এইগুলো কিন্তু শুক্রের ভালোবাসা নয়, হ্যাঁ। এইগুলো হচ্ছে রাহুভিত্তিক, এটা ভালোবাসাই নয় এক্স্যাক্টলি, এটা হচ্ছে একটা আহ, কি বলবো ওটা, একটা অতিরিক্ত ভোগের একটা মাধ্যম, এবং সেইটা হচ্ছে রাহু দ্বারা আর কি প্রভাবিত। এবং যারা কিনা এটা একটু, ইলিউশন। হ্যাঁ, এটা ইলিউশন। এবং তার সঙ্গে হচ্ছে যারা ধরো একটু বয়স হয়, এই যে বেঞ্চ ক্রাম্পিং টাম্পিং যে সমস্ত ভালোবাসা বললাম, এটা মূলত টিনেজারদের ভালোবাসা। কিন্তু তারপরে গিয়ে ধরো যারা আমাদের এজে চলে এসছে, তাদের ক্ষেত্রেও অনেক সময় দেখতে পাওয়া যায় যে সেটা কিন্তু পরকীয়া প্রেমের কথা বলছি না, পরকীয়া প্রেমের মধ্যেও কিন্তু শুদ্ধ ভালোবাসা থাকতে পারে। কিন্তু যদি কিনা শুধুমাত্র একদম বুদ্ধি স্থির রেখে পার্টিকুলার কারণটাকে মেনশন করে যে আমি এই মানুষটার সঙ্গে সম্পর্কে যেতে চাই কারণ আমার এই প্রয়োজনীয়তা, তো এটা কিন্তু শুক্রের ভালোবাসা নয়, এটা ভালোবাসাই নয়, এটা হচ্ছে টাইপ অর একটা দেনা পাওনা আর কি। তো এটাও কিন্তু উম রাহু দ্বারা প্রভাবিত। কিন্তু যে প্রেম ছোটবেলায় চিঠি লিখিয়েছে, যে প্রেম ছোটবেলায় ঘুম কেড়ে নিয়েছে, যে প্রেম মনে হয় যে না পেলে মরে যাব, যে না প্রেম সমুদ্র পার করিয়ে দেয়, যে প্রেম মনে হয় এই জীবন তোমার আমার, এই যে যে সমস্ত সৌন্দর্য এবং কাব্যকে রিলেটেড যে প্রেম, যে প্রেমটাকে নিয়ে মানুষ হাজারে হাজারে কবিতা লেখে, যে প্রেম ভেঙে গেলে মানুষ দুঃখের গান লিখে ফেলে, এই প্রেমটা মানে একদম যেটা কিনা বলা হয় নিষ্কাম প্রেম, সেটা হচ্ছে শুক্রের আহ, দেওয়া। সেটা কিন্তু ঈশ্বরের প্রতি আমাদের যে প্রেম, আমরা যে ঈশ্বরের প্রতি যারা কিছু কিছু মানুষ দেখবে, আমাকে এর মধ্যেই একজন স্টুডেন্ট ফোন করেছিল, আমি মনে নেই কে। তো সে তো মহাদেবকে এত ভালোবাসে, না না মহাদেবকে না, সে হচ্ছে মা কালীকে, মা কালীকে এত ভালোবাসে, সে ভালোবাসাটা বলতে বলতেই আমাকে সে কেঁদে ফেলছে, যে আমার মধ্যে ম্যাম এরকম কেন হয়, আমি কাউকে বলে বোঝাতে পারি না। তো তার এই যে মায়ের প্রতি যে ভালোবাসা, এই যে প্রেম, এটাও কিন্তু শুক্রের দ্বারা নির্ধারিত। যত রকম, যেখানে যেখানে যত শুভ প্রেম আছে, সেই সমস্ত প্রেম এবং সমস্ত সৌন্দর্যের কারক গ্রহ হচ্ছে শুক্র। রাতের বেলায় আমরা যাকে সন্ধ্যা তারা হিসাবে দেখি, ভোরের বেলায় সেই শুকতারা, এবং এই দুজনই হচ্ছে শুক্র গ্রহ, আমরা জানি, ভূগোলে পড়েছি। এবং এই সত্যটা আজ থেকে 250 বছর আগে একজন গ্রিক দার্শনিক কিন্তু এই দাবিটা করেছিলেন।
আচ্ছা, শুক্র আহ, কি বলে, সব থেকে উজ্জ্বল যে গ্রহটা সেটাও হচ্ছে শুক্র, যে সন্ধেবেলায় আমরা তাকে একদম চাঁদের পাশে দেখতে পাই। আর এই যে ফলিত জ্যোতিষ, ফলিত জ্যোতিষের সর্বত মানে সব থেকে অধিক যে প্রচারটা হয়েছে, সেই প্রচারটা করেছেই হচ্ছে শুক্র। তার মানে কি শুক্র, যে শুক্র আর কি, শুক্রাচার্য তিনি কি এসে সকলের কানে কানে জ্যোতিষের কথা বলে গেছিলেন? সেটা নয়। তাহলে কি হবে? আজ পর্যন্ত যত জ্যোতিষ, আহ, মানে জ্যোতিষী, জ্যোতিষ শাস্ত্রের বিস্তার প্রসার এগুলো ঘটিয়েছেন, তাদের সকলের চার্টে, জন্মগত চার্টে শুক্র কিন্তু বলবান। তোমাদের মধ্যেও যাদের যাদের শুক্র বলবান, অর্থাৎ উচ্চস্থ, সক্ষেত্রী, এই সমস্ত যাদের মধ্যে আছে, তারাও কিন্তু আহ, এই জ্যোতিষ শাস্ত্রের প্রচার বা প্রসারটা আরো একটুখানি, বা তোমাদের মধ্যে তোমাদের মাধ্যমেও কিন্তু জ্যোতিষ শাস্ত্রের প্রচার বা প্রসারটা হবে। কেউ আছো এরকম শুক্রের মানে তুঙ্গি আহ, শুক্র নিয়ে কেউ এখানে বসে আছো? আছো কারো চার্টে? কেউ আছে? শুক্র তুঙ্গ বুঝবো কি করে? এটা তো আমি ম্যাম মীন আমার রাশিতে আছে। আমার লগ্নে বসে আছে। উচ্চস্থ কিংবা নিচস্থ পড়িয়েছি তুঙ্গ বোঝার জন্য, মনে আছে? যখন উচ্চস্থ থাকবে তখনই তুঙ্গ। যাই হোক, তা লগ্নটা, লগ্নর কি লগ্ন আপনার? কর্কট লগ্ন, লগ্নে আছে 8 ডিগ্রি। আচ্ছা, ওটা নয়। উচ্চস্থ হতে গেলে তাকে সক্ষেত্রী হতে হবে, বা আহ, তুঙ্গস্থ হতে হবে। মিত্র ম্যাম গ্রহ। মীন রাশিতে আছে, হলে হবে শুক্র। হ্যাঁ, মীন রাশিতে থাকা মানেই তো উচ্চস্থ হয়ে গেল। হুম। তাহলে এটা কে বলছে? সায়ন্তী। হ্যাঁ, তাহলে সায়ন্তীও কিন্তু চেষ্টা করলে ও কিন্তু জ্যোতিষ নিয়ে, জ্যোতিষের প্রচার প্রসারটা অনেকখানি করবে। এই ম্যামের কিন্তু আছে উত্তুঙ্গ। বৃশ্চিকে থাকলে? না, বৃষ্টিকে থাকলে হবে না। আমি তো তোমাদের শিখিয়েছিলাম যে কখন গ্রহ বলি হয়, কখন গ্রহ ক্ষমতাহীন হয়, এগুলো ম্যাম শিখিয়েছিলাম। সেটা নবম সাথে হলে হবে। হ্যাঁ, নবাংশতেও হলেও হবে। আচ্ছা। তো যাই হোক, তো সেই জন্য যারা যারা আর কি জ্যোতিষ শাস্ত্রের প্রচার এবং প্রসার ঘটিয়েছেন, তাদের সকলের চার্টে কিন্তু জন্মগতভাবে শুক্র হচ্ছে বলেছিল। তো সেই জন্যই শুক্রকে বলা হয় ফলিত জ্যোতিষ প্রচার প্রসারের কারক গ্রহ। এছাড়া আহ বৃহস্পতি, বৃহস্পতি মূলত হচ্ছে আবিষ্কারক। কোনো একটা বৈজ্ঞানিক, বিজ্ঞান ভিত্তিক একটা সূত্র আবিষ্কার করে হচ্ছে বৃহস্পতি। আর এই শুক্র, এই সূত্রটাকে কাজে লাগিয়ে বিভিন্ন জিনিস উৎপাদন করে ফেলা, বা অনেক জায়গাতে সেটাকে অ্যাপ্লাই করে নতুন নতুন আহ, সৃষ্টি, সেই সৃষ্টিটা করে হচ্ছে শুক্র। শুক্রের মূল মন্ত্রই হচ্ছে সৃষ্টি। সৃষ্টির কারক গ্রহ হচ্ছে শুক্র। এই কারণে পুরুষের যে বীজ, অর্থাৎ স্পাম, তারও কিন্তু কারক গ্রহ হচ্ছে শুক্র। ঠিক আছে? আত্মার কারক গ্রহ হচ্ছেন রবি, আর এই বীজের কারক গ্রহ হচ্ছে শুক্র। তো সেই কারণে আহ উদ্ভাবক, আবিষ্কারক বলা হয় বৃহস্পতিকে, আর উদ্ভাবক বলা হয় শুক্রকে। আমরা জানি যে জড়বাদী দৈত্যরা শুক্রকে তাদের গুরু হিসাবে স্বীকার করেছেন, অর্থাৎ দৈত্য গুরু হচ্ছেন শুক্র। কিন্তু শুক্র কিন্তু বলা হয় বৃহস্পতির থেকেও গুণে গুণায়িত, কারণ তিনি হচ্ছে সর্ব শাস্ত্র প্রবাক্তাং, অর্থাৎ সমস্ত শাস্ত্রে তার কিন্তু অসীম, মানে অশেষ আর কি জ্ঞান। মৃত্যু সঞ্জীবনী বলে যে জ্ঞানটা, অর্থাৎ একজন মানুষ মারা গেলে তাকে বাঁচিয়ে তোলার যে ক্ষমতা, সেটা কিন্তু কেবলমাত্র শুক্রেরই আছে, বৃহস্পতির কিন্তু নেই। সেই সংক্রান্ত দেব এবং কচ এবং দেবযানীর গল্প তোমরা অনেকেই জেনে থাকবে, পরে একদিন বলবো, আজকে একটু সময় কম রয়েছে। যাই হোক, তো আহ, ম্যাম, ম্যাম একটা কথা, সেটা হলো শুক্র 0 ডিগ্রি কোনো জায়গায় থাকলে সেটাকে কি ধরা হবে, উচ্চস্থ?
না না, একেবারেই না, একদম ক্ষমতাহীন। ক্ষমতাহীন। 0 ডিগ্রির শুক্র ভালো ফল দিতে পারে না, যদি কিনা সেই সক্ষেত্রী বা আহ, উচ্চস্থ জায়গায় না থাকে। 0 ডিগ্রির শুক্র খুব একটা ভালো ফল দেয় না, সো সো ফল দেয় আর কি। যদি কিনা সক্ষেত্রী হয়। কচ এবং দেবযানীর গল্প, হ্যাঁ আপনারা যদি শুনেছেন, কচ দেবযানী গল্প শুনেছেন তো আগে, তাহলে ব্যাস, তাহলে তো ভালোই। তো আহ, যেটা আমরা বলছিলাম যে বৃহস্পতি, সে হচ্ছে কোনো সূত্রের আবিষ্কারক, আর শুক্র হচ্ছে উদ্ভাবক। তো বৃহস্পতি, তার কাছে এই সমস্ত স্থূল জগৎ কিন্তু সূক্ষ্ম, তার কাছে সমস্ত অনুভূতিই হচ্ছে সূক্ষ্ম এবং সূক্ষ্ম। শুক্র কিন্তু ঠিক তার উল্টো, যে বললাম জড়বাদীদের যেহেতু সে আহ, গুরু, তার কাছে কিন্তু সমস্ত এই সূক্ষ্ম অনুভূতিগুলো আবার স্থূল আকারে আর কি ধরা দেয়। তো শুক্র কি করে, জগতের যত জড় পদার্থ আছে সেই জড় পদার্থের মধ্যে এমন কিছুর বিকাশ করে বা এমন ভাবে বিকাশিত করে দেয় এই জড় পদার্থগুলোকে, যে সেই জড় পদার্থের জন্য মানব জগৎ বা মনুষ্যকুল আকর্ষিত হয়। কিভাবে? শিল্পকলার মাধ্যমে, সৌন্দর্যের মাধ্যমে। মানে ধরো, এই যে একটা পাথর, একটা বড় পাথরের চাই, শুধু একটা পাথরের চাই, সেটা জড় পদার্থ, তার দিকে কেউ তাকাচ্ছে না। কিন্তু ওই পাথরটাকেই যখন ছেনি হাতুড়ি দিয়ে একজন শিল্পী একটা মূর্তি তৈরি করে ফেললো, তখন কিন্তু তার সৌন্দর্যে সবাই আকর্ষিত হলো। এই যে একটা পাথর থেকে একটা মূর্তি তৈরি করে দেওয়া, একটা যে ভাস্কর্য করে দেওয়া, এই সৌন্দর্যের যে বিকাশ, সেই যে মানুষটা করলো, যে ছেনি হাতুড়ি দিয়ে করলো, সেই মানুষটা, এবং এই যে পাথরটা গিয়ে একটা মূর্তিতে রূপান্তরিত হলো, এই পাথর থেকে যে মূর্তির রূপান্তর, এই দুটোই কিন্তু শুক্রের কারকত্বের প্রভাবে প্রভাবিত। মানে ওই মানুষটিও, অর্থাৎ যত ললিত, যত সাহিত্য, যত শিল্পকলা আছে, সমস্ত কিছু কিন্তু শুক্রের আন্ডারে। এবং যেখানে যেখানেই সৌন্দর্য, মানে সারাদিন আহ, এই যে একজন পুরুষ বা একজন মহিলা নিজেকে যে সুন্দর করছেন, পুরুষরা বলবে না ম্যাম, আমরা তো কিছু করি না, একদম মিথ্যে কথা। প্রত্যেক সপ্তাহে গিয়ে 70 টাকা 80 টাকার দাড়ি শেভ করে, আমরা সেটা করি না, আমরা তো মাসে একবার ভ্রু প্লাক করি। হ্যাঁ, ওরা গিয়ে একদম প্রথমে দাড়ি শেভিং করবে, তারপরে আবার কী সব মুখে খানিকটা ফ্রেম ঠেম লাগিয়ে দিয়ে সাদা ভূতের মতন বসে থাকে। আমি যে রাস্তাটা দিয়ে আসি, তার পাশেই একটা সেলুন, যেন আমি প্রতিদিন দেখতে পাই। সাদা একটা মেয়েকে দেখি দুমদাম করে চড় থাবড়া মারছে ওই সেলুনের লোকটা, সাদা করে দিল, তারপরে চুলে রং করছে। প্রচুর কিন্তু সাজুগুজু করে পুরুষ মানুষ, বলবে যে আমরা কিচ্ছু করি না, কিন্তু খুব করে। তো এই যে নিজেদেরকে সুন্দর করার চেষ্টা, সে নারী হোক পুরুষ হোক, এই চেষ্টা, এইটা কিন্তু পুরোপুরি শুক্রের অধীনে। মানে ধরো, যে মানুষটার মধ্যে দেখবে যে একটা হয়তো পুরনো জামা, কোনো ব্যাপার না, সেই জামাটা হয়তো পুরনো হয়েছে, কিন্তু সেই পুরনো জামাটাকেই সেই ইস্ত্রি করে পাট পাট করে সুন্দরভাবে পরিধান করছে, এবং পরার পর জামাটাকে মানে ঠিকঠাক করে খুলে শুকিয়ে আবার ভাঁজ করে রেখে দিচ্ছে, তার মানে হচ্ছে সেই মানুষটা শুক্র ভালো। আর যদি দেখো, একটা নতুন জামা আজ পড়েছে, পরে 2 দিন হচ্ছে ঝুলে থাকলো দরজার মাথায়, 4 দিন ঝুলে থাকলো খাটের কর্নারে, 5 দিন খুঁজেই পাচ্ছে না, মা আমার জামা কোথায়, খাটের তলায় গড়াগড়ি খাচ্ছে। তাহলে এই ধরনের মানুষের কিন্তু শুক্রের সমস্যা থাকবে। এবং যাদের ঘরের মধ্যে দেখবে যে ঢুকেই হচ্ছে জামা কাপড়ের স্তূপ, হুম, অর্থাৎ কিনা পুরনো জামা নতুন জামা সমস্ত কিছু মিলেমিশে একটা কিছু একটা অবয়ব নিয়ে বসে আছে, সেটা সোফার উপরে থাকতে পারে, স্কুটির উপরে থাকতে পারে, খাটের উপরে থাকতে পারে, তাদের কিন্তু শুক্র কোনো না কোনো রকম ভাবে কিন্তু খারাপ ফল পাবে। মানে এই যে পুরনো যে পোশাক, সেটা আমরা মূলত শনি মহারাজের সঙ্গে রিলেট করি, তার সঙ্গে যখন শুক্র মিশে যাচ্ছে, তো শুক্র কিন্তু ভালো অবস্থায় থাকলেও আমাদের নিত্যকর্মের মধ্যে মাধ্যমে আমরা বলি যে আমরা ভাগ্যটাকে নিয়ন্ত্রণ করি, তো তার ফলে কিন্তু আমাদের এই শুক্র কিন্তু বাজেভাবে প্রভাবিত হচ্ছে। তাহলে শুক্র ভালো রাখার জন্য সব সময় কি করতে হবে, নিজেকে সুন্দর রাখতে হবে। এটা কিন্তু একটা রেমিডি, খুব সুন্দর করে কি করা যেতে পারে ম্যাম, এটা ভালো করার জন্য বলছি। শুক্র ভালো করার জন্য কি করতে হবে, তাহলে সব সময় বিছানা, আমরা যে ঘরের বিছানাতে ঘুমাই,
সেটাও কিন্তু শুক্র রিলেট করে। তাহলে বিছানাটাকে কিন্তু সব সময় পরিপাটি করে রাখতে হবে। তাই বলে সারাদিন যারা হচ্ছে হাতে একটা ঝাঁটা হাতে নিয়ে সারাদিন বিছানা পেটাতেই থাকে, ওইটা আবার রোগ, ওটা নয় কিন্তু। ওটা আবার কেতুর বাজে ফল। সে একটু ঘুরে ফিরে আসবে, খাটে একটা ঝাড় দেবে, আবার ঘুরে ফিরে আসবে, খাটে একটা ঝাড় দেবে, এটা রোগ। এটা কিন্তু আবার শুক্রের নয়। কিন্তু বিছানাটাকে পরিপাটি রাখা কিন্তু রোগগ্রস্ত হয়ে নয়, সেইটা করতে হবে। আর কি করতে হবে? জামা কাপড় জাগারটা জায়গায় রাখতে হবে, সুন্দরভাবে গুছিয়ে রাখা। এবং শুক্র ভালো রাখার জন্য সুগন্ধি আতর, যেটার মধ্যে অ্যালকোহল নেই, যেটা প্রাকৃতিকভাবে তৈরি হয়, সেই আতর আপনারা ইউজ করতে পারেন। তারপর যেটা হচ্ছে ঘরের ক্ষেত্রে, বাড়ির মধ্যে আর কি, বৃহস্পতি রেমেডি দেবেন একটু ম্যাম। হ্যাঁ, বৃহস্পতির রেমেডি হচ্ছে সমস্ত গুরু জাতীয় মানুষ, আমাদের যারা গুরুজন, তাদেরকে শ্রদ্ধা ভক্তি করা, তাদেরকে রেসপেক্ট করা। যত শিক্ষক স্থানীয় মানুষ আছে, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করা, এটাই হচ্ছে সব থেকে বড় রেমেডি। হলুদ পোশাক পরা, হলুদ খাবার খাওয়া, ভগবানের উদ্দেশ্যে হলুদ ফুল নিবেদন। হুম। তো এটা গেল। আর আপনারা ডান হাতে হলুদ সুতো পরতে পারেন 3 প্যাচের। তো এই শুক্রর জন্য বাড়িতে আমরা কি করতে পারি? সুগন্ধি অর্থাৎ গোলাপ জল, তারপরে আরো যেগুলো সুগন্ধি হয় সেই সমস্ত দিয়ে ঘর মোছা, এটা করলেও বাড়ির শুক্র কিন্তু অ্যাক্টিভ হয়। তো এটা গেল। এবার কি যেন বলছিলাম, ছিলাম আমরা ছেনি হাতুড়িতে। তো সেখানে তো সমস্ত রকম সাহিত্য, সমস্ত শিল্প, সমস্ত কলার সঙ্গে সরাসরিভাবে হচ্ছে শুক্র জড়িত। এই জন্য জৈমিনী শুক্রকে কিন্তু কাব্যজ্ঞ বলেছেন, অর্থাৎ সাহিত্য। যারা আহ, ছবি আঁকেন, সুন্দর সুন্দর করে ছবি আঁকার ক্ষমতা আছে। ধরো ছবি আঁকা সে শেখেও নি, ছোটবেলায় হয়তো সে শেখেনি, তথাপি তার মধ্যে এই গুণটা আছে। তারপরেই যেহেতু এই নিজেকে সুন্দর সুন্দর করার কথা বললাম, কিছু মানুষ দেখবে সব সময় একটা শাড়ি পরে, সেটাও সুন্দরভাবে নিজেকে সাজায়ও খুব সুন্দর, এবং অন্যকেও সাজায় সে সুন্দর। এই মানুষগুলো কিন্তু শুক্রের দ্বারা প্রভাবিত। সে যখনই মানে, আরো দেখবে কিছু মানুষের মুখ, আমরা বলি না ছোট্ট টিপ হালকা লিপস্টিক আর যামিনী শাড়ি, একটা অ্যাড ছিল। তো যে মানুষটাকে ছোট্ট টিপ হালকা লিপস্টিকেও মনে হয় যেন বাহ, কি কি দারুণ যেন সেজেছে, সেই মানুষটা শুক্রের দ্বারা প্রভাবিত। তার জন্য তাকে কিন্তু অনেক এখানে লাল নীল সবুজ হলুদ করতে হয় না, সে অল্পতেই সুন্দরী। তো এই যে সুন্দর বা সুন্দরী, তা যাদের মধ্যে এই রূপ লাবণ্যটা খেলা করে, তাদের উপরে কিন্তু শুক্রের প্রভাব আছে। তাহলে যে মানুষটা, আমরা চট করে একটা মানুষকে দেখলেই আমাদের হয় না, হয়তো গায়ের রং তার একেবারেই ঘোর কালো, কিন্তু একবার দেখে আরেকবার তাকাতে ইচ্ছে করে, যে মুখটার মধ্যে একটা কি যেন জাদু, কি যেন একটা ভালো লাগা তৈরি হয়ে রয়েছে। এই মানুষটাও কিন্তু শুক্র দ্বারা প্রভাবিত। শুক্র দ্বারা প্রভাবিত মানুষ কেবলমাত্র যে তাকে গৌরবর্ণা হতে হবে, ছিপছিপে হতে হবে, বিভিন্ন বডি শেপের হতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। যার মাধ্যমে যে মানুষটার চোখ দুটো বেশ আকর্ষণীয়, সেই মানুষটাও কিন্তু শুক্র দ্বারা প্রভাবিত। তো যার মধ্যে এই সৌন্দর্য বোধ, আকর্ষণ বোধ থাকে, সেই মানুষটা কিন্তু শুক্র দ্বারা প্রভাবিত হয়। তাহলে এই শুক্র আমরা জানলাম সে হচ্ছে কর্মবাদ। কর্মবাদ বলতে তার কাছে, শুক্রের কাছে হচ্ছে কর্মই জীবনের মূল মন্ত্র, কর্মী। আর বৃহস্পতি তার কাছে হচ্ছে জ্ঞানই জীবনের মূল মন্ত্র। তো এই জন্য বৃহস্পতি এবং শুক্রের শত্রুতা সারা জীবনের। কেন কি, যারা বৃহস্পতির প্রভাবে প্রভাবিত ব্যক্তি, তাদের কাছে জ্ঞানই চরম সত্য। তারা জ্ঞানকেই জীবনের সব সবের অধিক মনে করে। তারা এই শুক্রের মানুষজন, কর্মী যারা, বা মেটারিয়ালিস্ট যারা, তাদেরকে মানে জড়বাদী মনে করে, যারা জ্ঞানী। আর আর এদিকে শুক্র, তারা হচ্ছে উল্টো দিকের যে জ্ঞানবাদী মানুষ, তাদেরকে কি মনে করে? ড্রিমার বা স্বপ্নবাদী। তো তাদের যে দুজনের মতবিরোধ, এই যুগ যুগ ধরে চলে এসছে এবং এই যুগ যুগ ধরে চলবেও, শুক্রের এবং বৃহস্পতির মধ্যেকার এই শত্রুতা, কারণ তাদের মধ্যে গুণগত মানের পার্থক্য। শুক্রকে কানাগ্রহ বলা হয়েছে, জানো কেন? শুক্র, এখানে একটা পৌরাণিক আখ্যা আছে। যখন আহ, রাজা মহাবলী আহ, স্বর্গমর্ত পাতাল তিনটেই আর কি আহ, দখল করে নিয়েছিলেন, তখন মহা বিপদে পড়ে দেবতারা, যেমন হয় যে প্রত্যেকে এক একটা আপদ বিপদ ঘটায়, আর সমস্ত সবাই গিয়ে কাঁদতে কাঁদতে চলে যায় ভগবান বিষ্ণুর কাছে, কিংবা ভগবান মহাদেবের কাছে। তো এরা এই এই ক্ষেত্রে তো সবাই মিলে কাঁদতে কাঁদতে চলে গেল ভগবান বিষ্ণুর কাছে, যে আমাদের পথ দেখান, আমাদের তো সব দখল করে নিয়ে বসে আছে। তখন ভগবান বিষ্ণু, যে বামন অবতার আমরা জানি, সেই বামন অবতার হয়ে বলির কাছে এসে 3 পদ জমি ভিক্ষা চেয়েছিল। তোমরা জানবে, এই গল্পটা শুনেছো। তো যখন ওই 3 পদ জমি ভিক্ষা চেয়েছিল, তো বলি তো ঠিক আছে, 3 পদ, 3 পা জমি,
তিন পা জমি এমন আর কি, এটা তো দেওয়াটা কোনো ব্যাপার না। একজন ব্রাহ্মণ, সে এসে আমার কাছে তিন পা জমি ভিক্ষা চেয়েছে, একটা রাজা হিসাবে আমি দেবো না, এটা কোনো ব্যাপার? সে তো হ্যাঁ দিয়ে দেবো। এদিকে শুক্র তো বুঝতে পেরেছে, যে শুক্র বুঝেছে এ তো, এই তো বামন, বামন নয়, এ তো বিষ্ণুর অবতার, এ তো সে ছল করতে। সে বলিকে বারণ করছে, কিন্তু বলি সে শুনছে না। না শুনলে পরে দানপাত্র হিসাবে কমণ্ডলের মধ্যে থেকে, যে কমণ্ডলের যে নলটা হয় যেখান থেকে জল পড়ে, তো ব্রাহ্মণের হাতে যে জলটা দেবে দানপাত্র হিসাবে, দান পাত্র থেকে যখন ওই জলটা দেবে, সেই জলটা পড়া মানে আমি তোমায় দিলাম, তুমি নিতে পারো। তখন শুক্র কি করেছে, শুক্রাচার্য, সে ওই নলের মধ্যে গিয়ে ঢুকে বসে আছে, যাতে জল পড়তে না পারে। এবার বিষ্ণু, ভগবান বিষ্ণু, তিনি তো সমস্ত কিছু দেখে বুঝতে পেরেছেন যে আচ্ছা শুক্রাচার্যের এইসব কারুকার্য, তাহলে হচ্ছে তোমার মজা। তো ওই বামন কি করেছে, তার হাতে একটা কুশ, মানে কুশ ছিল, কুশ একটা ঘাস হয় তোমরা জানো, সেই কুশ দিয়ে ওই নলের ভেতরে আর কি খোঁচা মেরে দিয়েছেন, যে কিছু নোংরা থাকলে পরিষ্কার হয়ে যায়। তো খোঁচাটা গিয়ে কিন্তু শুক্রাচার্যের চোখে গুঁতো লেগেছিল, এবং চোখে গুঁতো লাগলে পরে তার একটা চোখ কানা হয়ে যায়। সেই থেকে কিন্তু শুক্রকে কানাগ্রহ বলা হয়। এবং শুক্র যে যে আমাদের ভাবের বসে, যাদের লগ্নে থাকে তাদের নিজেদের, তাছাড়া যাদের যে ভাবে বসে, এই ভাব রিলেটেড কিছু আত্মীয় স্বজন হয়, তোমরা এখনো পড়োনি, পড়বে, তাদের কিন্তু চোখের সমস্যা দেখতে পাওয়া যায়। হুম। শুক্রের সমস্যা থাকলে চোখের সমস্যা আসে, রবির সমস্যা থাকলে চোখের পাওয়ারের সমস্যাও আসে। ঠিক আছে। আচ্ছা, এটা হলো। এবার আহ, আমরা জানি যে শুক্র হচ্ছে রবির খুব কাছের গ্রহ। রবি থেকে শুক্র 48 ডিগ্রির বেশি যেতে পারে না। 48 ডিগ্রির মধ্যে শুক্র হচ্ছে, সূর্যের থেকে 48 ডিগ্রির মধ্যে শুক্র থাকে। এর দূরত্ব হচ্ছে 6,07,00,000 মাইল। শুক্রের আয়তন প্রায় পৃথিবীর থেকে 200, পৃথিবীর মতন 225 দিনে সূর্যকে শুক্র প্রদক্ষিণ করে। এটা লিখে নাও। ম্যাম আবার বলবেন শুক্রের আয়তন? হ্যাঁ, শুক্রের আয়তন পৃথিবী থেকে ওই পৃথিবীর মতোই আর কি, আয়তন এক্স্যাক্টলি আমার কাছে এখন নেই, পরে থাকলে বলে দেবো। পৃথিবীর সময় আয়তনে ঘুরতে সময় নেয় হচ্ছে 225 দিনে সূর্যকে একবার অতিক্রম করে। ঠিক আছে। এবার কারকত্বগুলো আমরা লিখে নিই। ইন্দ্রিয় ইন্দ্রিয়জ অনুভূতির সুখ, এই তিনটে লাইন কোট করে রাখো। এটা খুব সুন্দর কথা। সেটা হচ্ছে ইন্দ্রিয়জ ইন্দ্রিয় অনুভূত সুখের কারকত্ব হচ্ছে শুক্রের দেওয়া। আর ইন্দ্রিয় অনুভূত বা ইন্দ্রিয় নিরপেক্ষ, ইন্দ্রিয় ইন্দ্রিয়জ অনুভূত বা নিরপেক্ষ যে আনন্দ, সেটা দেওয়া হচ্ছে বৃহস্পতির। আর যে দুঃখ, সেটা দেয় হচ্ছে শনি মহারাজ। ঠিক আছে। ইন্দ্রিয় অনুভূত যে আবেগ, বা সরাসরি যে ইন্দ্রিয়জ সুখ, ইন্দ্রিয়জ অনুভূতি, ইন্দ্রিয়জ শুধুমাত্র অনুভূতি, সেটা হচ্ছে রাহু এবং চন্দ্রের আয়ত্তে, ইন্দ্রিয়জ অনুভূতি। আর এই অনুভূতির পরবর্তী সুখটা হচ্ছে শুক্রের দেওয়া, আর আনন্দটা হচ্ছে বৃহস্পতির দেওয়া, আর দুঃখটা হচ্ছে শনি মহারাজের দেওয়া। এবার কারকত্বগুলো লিখি। সৌন্দর্যের প্রতি আকর্ষণ, সমস্ত সৌন্দর্যের প্রতি আকর্ষণ। যৌন আকর্ষণ, যৌনতা। ইঙ্গিত, সাহিত্য, গীত, কাব্য। সকল শিল্পকলা। যৌন সংভোগ,
শুক্র যদি চার্টে কোনো রকম ভাবে ডিস্টার্ব থাকে, তাহলে ব্যক্তি জীবনের যৌন সুখ সেটা ব্যাহত হতে পারে। শুক্র যদি রাহু দ্বারা পীড়িত হয়, তাহলে ব্যক্তির অতিচারী কাম বা অতিরিক্ত কাম এগুলো থাকতে পারে, এবং সেখান থেকে কিন্তু মানুষের যে চারিত্রিক অধঃপতন সেটাও হওয়া সম্ভব। আচ্ছা, যৌবন, বিবাহ, প্রেম, বিলাস, সম্পদ, সমস্ত সম্পদের কারক গ্রহ হচ্ছে শুক্র। লাক্সারি, বিলাস মানেই তো লাক্সারি। দেহের মধ্যে লিখবো হচ্ছে প্রাণবন্ত কোষ। পুরুষদের ক্ষেত্রে স্পার্ম, শুক্রের প্রবলেম থাকলে তাদের সেই সকল পুরুষের কিন্তু স্পার্ম কাউন্টের সমস্যা দেখতে পাওয়া যায়। চোখ, আমাদের চোখ হিসেবে লিখবো ইউরিনাল ট্রাক। গলা, গলা বলতে কণ্ঠস্বর। গাল, গাল বলতে এই চিকটা। গর্ভাশয় এবং থুতনি। দেখো, এই থুতনি, গাল এইগুলোর সঙ্গে প্রেম বা প্রেমজ সম্পর্ক ওইটা রিলেটেড। যেমন আমরা একটু আগেই বলছিলাম যে একটা কাকু, সে যদি, মানে আমাদের নিজেদের কাকুর ক্ষেত্রেই বলবো, রাস্তার কাকু হলে পরে কিন্তু খুব বিপদ, এগুলো করা যাবে না। আমার বাবার যে কাকা বা বাবার যে ভাই, সেই কাকার ক্ষেত্রেই ভাববো এটা, যে আমার কাকু, তার মধ্যে এত বাচ্চা বাচ্চা সুলভ যে আমার মনে হয় যে কাকুর একটু মুখ টিপে দিই। এরকম হতে পারে, কাকু না হয়ে ভাই, দাদা, যেই হোক বাবা, এটা মাইন্ড করা যাবে না। তো সেটা হচ্ছে ব্যাপার। তো এই যে গাল এবং চিবুক, এইটার সঙ্গে একটা স্নেহ বা প্রীতি বা ভালোবাসা, এগুলো কিন্তু জড়িত, এবং এগুলোর সঙ্গে শুক্রও জড়িত। তাই জন্য এই যে পার্টগুলো, থুতনি বা আহ, চিক, চিক এবং চিন, এই দুটোই কিন্তু শুক্রের কারকত্বের মধ্যে যাবে। এরপর বাহ্য জগতে যা কিছু সুন্দর, এই যে সায়নীর পিছনে যত ফুল, পৃথিবীর যত ফুল, সব ফুলের কারকত্ব হচ্ছে শুক্রের। যেমন কিছু কিছু পার্টিকুলার, যেমন সানফ্লাওয়ার আছে আছে এর পিছনে, এটা যেমন সূর্যের কারকত্ব, কিন্তু মানে ফুল, অল ওভার ফুল হচ্ছে শুক্রের কারকত্বের মধ্যে, কিছু কিছু পার্টিকুলার ফুল ছাড়া। মেকআপ আর্টিস্ট বা মেকআপ জাতীয় যাবতীয় যা কিছু, অর্থাৎ সজ্জা, সজ্জা, বিছানা, পোশাক, আসবাব, যেই সমস্ত আসবাবের মধ্যে নিখুঁত কাজ করা, সেই সমস্ত আসবাব, মানে হাতের কারুকার্যের যে কাজ, কাজগুলো করা থাকে সেগুলো। সঙ্গীতের যন্ত্র, যে কোনো রকম মিউজিক ইনস্ট্রুমেন্ট আর কি। সঙ্গীতজ্ঞ সে নিজে। ডাক্তার, শুক্র ভালো থাকলে ভালো ডাক্তার হওয়া যেতে পারে, শুক্রের ভালো কানেকশন থাকলে। বংশী, হ্যাঁ অবশ্যই বংশী, বাঁশি। আহ, যেহেতু আমরা জানলাম যে মৃত সঞ্জীবনী যে যেটা আছে সেটা একমাত্র শুক্রের কাছেই রয়েছে। তারপরে চিত্রকর, আমোদ প্রমোদ, যত আমোদ প্রমোদের যে জায়গাগুলো, সিনেমা হল, সুগন্ধি দ্রব্য, যত পারফিউম আছে, কিন্তু সেই পারফিউমের মধ্যে আবার অ্যালকোহল হয়ে গেলে সেটা আবার রাহুর কানেকশনে চলে আসলো। এই ফুলের গন্ধ, সুন্দর মিষ্টি গন্ধ, সেই গন্ধগুলো শুক্রের কারকত্বের মধ্যে পড়বে। অভিনেতা, অভিনেত্রী, অভিনয় জগৎ, গ্ল্যামার ওয়ার্ল্ড পুরোটাই। আচ্ছা, ওই সুগন্ধিযুক্ত খাবার, সুগন্ধযুক্ত খাবার, কিন্তু ওই যেটা বললাম বিরিয়ানি, বিরিয়ানিতে কিন্তু সুগন্ধটা হচ্ছে শুক্রের, কিন্তু ওই যে মাংসটা, ওটা আবার রাহু। তাই জন্য বিরিয়ানি হচ্ছে শুক্র এবং রাহুর কম্বিনেশন। যেদিন যেদিন খেয়ে আসবে তার পরের দিন উপবাস করবে, না হলে কিন্তু রাহু অ্যাক্টিভেটেড হয়ে যাবে। ঠিক আছে, কারকত্ব আমাদের হলো।
তাহলে এই পর্যন্ত, আর কারো কোনো প্রশ্ন থাকলে এবার করো, অনেক মেসেজ জমা হয়ে গেছে বাবা। ম্যাম বলো। শুক্রের সাথে চার্টে ধরুন শুক্রের সাথে যদি শনি বসে থাকেন তাহলে হুম। কিরম কি ফল দেন? ওই দেখতে হবে লগ্ন সাপেক্ষে ওই শনি মহারাজ কোন কোন ভাবকে রিলেট করছে। তবে একটা একটা যদি একটা শুধুমাত্র কারকত্ব হিসাবে যদি ধরো, তাহলে শুক্র হচ্ছে সম্পদের কারক, এই মাত্র বললাম, টাকা। আর শনি মহারাজ হচ্ছে কর্ম। তাহলে এই মানুষটার কিন্তু টাকার অভাব হবে না যদি সে কর্ম করে, সে যে কোনো কর্মই সে পেতে পারে, এবং সে কর্ম করলেই তার কিন্তু টাকার অভাব হবে না। তার মানে এই মানুষটা যদি নিতান্তই অলস প্রকৃতির মানুষ না হয়, তাহলে আমরা তাকে বলেই দিতে পারি যে এর কিন্তু কাজ থাকলে টাকা থাকবে, টাকার অভাব হবে না। আচ্ছা ম্যাম, যদি শুক্র এবং বৃহস্পতি একই ঘরে থাকে, হুম। একই সঙ্গে, থাকবে, ভালো তো, জ্ঞানী হবে মানুষটা। কিন্তু এই যে এই রকম ভাবে শুনুন, অমুক গ্রহ অমুক জায়গায় থাকলে তমুক ভাবে তমুক রকম ফল দেবে, এটা কিন্তু সব উড়ো উড়ো, এরকম ভাবে প্রেডিকশন হয় না। কারণ এই অমুক তমুকে কিন্তু, না পার্থবাবু, আমার চারটা পাওয়া যাবে না, আপনার আমার চারটা নিয়ে মোটামুটি এই ইচ্ছে দূর করে দিতে হবে, যখন আপনারা চার্ট অ্যানালাইসিস করবেন তখন আমি দেবো আমার চার্ট। মানে তখন তো হাউসটা দেখতে হবে না, কোন হাউসে বসে আছে। এক্স্যাক্টলি, এটাই যে অমুক গ্রহ তমুক ঘরে বসে আছে, অমুক গ্রহের সঙ্গে এটা দিয়ে প্রেডিকশন হয় না, এটা উড়ো উড়ো সূত্র হয়, হ্যাঁ। কিন্তু সেই সূত্রটা মিলবে কি মিলবে না তার জন্য কিন্তু পার্টিকুলার চার্ট দরকার, লগ্ন সাপেক্ষে কিন্তু সমস্ত গ্রহের ভূমিকা পাল্টে যায়। একই হুম গ্রহ একবার বাবা হচ্ছে একবার কাকা হচ্ছে, দুরকম ব্যবহার সে হুম করবে না। হুম হ্যাঁ, তাই জন্য এই যে যখন বৃহস্পতি এবং শুক্র, আমরা জানতে পারছি হুম বৃহস্পতি শুক্র দুজন শত্রু গ্রহ, দুজন পাশাপাশি বসেছে, তথাপি দেখতে হুম হবে লগ্ন সাপেক্ষে তারা কোন কোন ভাবকে রুল করছে। যদি ভালো ভাব রুল করে তাহলে ভালো ফল পাবে। কিন্তু যদি ভালো ফল, ভালো ভাবটাকে রুল না করে তাহলে কিন্তু ভালো ফল পাবে না। ঠিক আছে? ওই জন্য লগ্নটাকে কিন্তু বিচার, অবশ্যই লগ্নটাকে আগে দেখে নিতে হবে। ম্যাম যদি লগ্নে রাহু থাকে আর বৃহস্পতির সপ্তম দৃষ্টি, তাহলে তো তার জীবনে মানে কিরকম আপস অ্যান্ড কিরকম ডাউন হবে তার থাকবে, জীবন? আপস অ্যান্ড ডাউন থাকবে, অস্থিরতা থাকবে, মনের মধ্যে শান্তি থাকবে না, তথাপি ব্যালেন্স থাকবে। মানে রাহু যে পরিমাণে মানে মানুষটাকে অস্থির করে দিতে পারতো, যে পরিমাণে তাকে আহ উম, আহ, নাগরদোলা ঝুলাতে পারতো, সেই নাগরদোলার স্পিডটা একটু বৃহস্পতি কমিয়ে দেবে। ম্যাম, হুম, বলো। সিক্স হাউসে মানে শুক্র মঙ্গল রবি বুধ একসাথে থাকলে কি আমরা হতে পারে? কিন্তু রয়েছি, আমরা রয়েছি বৃহস্পতি আর শুক্রে। এই রিলেটেড প্রশ্ন থাকলে উত্তর দেব, অমুক জায়গায় অমুক গ্রহ বসে থাকলে উত্তর দেব না। এই শুক্র বৃহস্পতি নিয়ে কি প্রশ্ন আছে বলো? শুক্র বৃহস্পতি মানে নিয়ে কোনো প্রশ্ন আছে কারোর কাছে আর? ম্যাম একটু ম্যাম একটা ম্যাম কোয়েশ্চেন। হ্যাঁ, এই কোশ্চেন কিন্তু আজকে ক্লাস রিলেটেড হবে, আজকে ক্লাসের বাইরের কিন্তু কোনো প্রশ্নের প্রশ্নের উত্তর কিন্তু দেব না। বলো, আজকে ক্লাস রিলেটেড কোনো প্রশ্ন থাকলে বলো। ম্যাম আপনি যে বললেন শুক্র রাহু থাকলে ক্যারেক্টারে খারাপ হয়, মানে শুক্র রাহুর যদি ডিগ্রিটা মানে অনেকটাই থাকে, যেরকম তাহলে 7 ডিগ্রি 29 ডিগ্রি। সাপোজ যদি ডিগ্রি তো দেখতে হবে যে একসঙ্গে থাকলেই তো কেবল হলো না, তাদের মধ্যে সম্পর্ক কতটা হয়েছে। যদি ডিগ্রিটা ক্লোজ থাকে তাহলে প্রভাবটা ঠিকঠাক থাকবে। আর যদি দূরে থাকে, যে একজনের 10 হুম হচ্ছে একজনের 25, হ্যাঁ, হুম তাহলে হুম। কিন্তু কানেকশনটা হলো না। ঠিক আছে? আচ্ছা তাহলে প্রভাবটা কিন্তু সেরকম ভাবে পড়বে না। হুম। আচ্ছা। তারপরেও কিছু প্রভাবিত হয়, অবশ্যই প্রভাবিত হয়, যেহেতু নির্দিষ্ট ঘরটায় বসে আছে, সেই ঘরটার মধ্যে শুক্র তার যে কারকত্বের ফল সেটা অবভিয়াসলি দেবে, রাহু হুম। যে কারকত্বের ফল সেটা অবভিয়াসলি দেবে। তবে কিনা যদি ডিগ্রিগত ক্লোজনেসটা থাকতো, তাহলে যতটা ভয়াবহতা হতে পারতো সেটা হবে না। ঠিক আছে? ম্যাম ওটা কি সব ঘরে থাকলেই হয় নাকি স্পেসিফিক কোনো? সব সব। ঘরে থাকলেই হয়। আচ্ছা। একটা ঘরে থাকলেই, সেই যে ঘরের কারকত্বটা, যে আমরা ভাব পড়েছি 12টা মানে ভাবের কারক, কোন ভাব থেকে আমরা কি বিচার করি, 12টা থেকে পড়েছি সেগুলো আমরা। তো সেইখান থেকে যে ঘর থেকে যে জিনিসপত্রগুলো আমরা বিচার করি, সেই কারকত্বের, অর্থাৎ কিনা ভাবের কারকত্বের উপরে কিন্তু প্রভাবটা পড়ে। ঠিক আছে? আচ্ছা। হুম। ম্যাম ভাব পড়িনি এখন। আমরা ভাব পড়িনি? ও আচ্ছা, আমরা ভাব গ্রহের, না আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে কি লিখলেন, তন্ময় প্রামাণিক। আচ্ছা, তাহলে কি সেটা ভালো ফল দেবে? এবার আমি কি করে বুঝবো যে সেটা মানে কোনটা? এইভাবে প্রশ্ন করলে কি করে উত্তর দেবো? গোটা প্রশ্ন করতে হবে তো। ঠিক আছে। আহ মোটামুটি আজকে 9:45 বেজে গেছে, আমরা যেহেতু একটু লেট করে জয়েন করেছিলাম, তো সেই হিসাবে ক্লাস আজকের মতন এই পর্যন্ত। সকলে খুব ভালো থাকবেন, এরপরে যদি কোনো প্রশ্ন থাকে গ্রুপে করবেন, আমি উত্তর দিয়ে দেবো। ঠিক আছে? সবাই ভালো থাকুন।
গুড নাইট।